দ্য মোমেন্ট আই ডিসকভার্ড অ্যাবাউট ইউ, আমার মনে হয়েছিল যে আপনাকে এটা জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে, আমি আপনাকে কিভাবে ডিসকভার করছি বলি। আপনি ডন সামদানি ভাইয়ের সাথে একটা পডকাস্ট ছিল আপনার, ওই দ্য রুম অফ রেকর্ডিং এর ওখানে, তখন তো এটার নাম ছিল প্যাসিভ জার্নাল স্টুডিও। ওইটাতে আমি দেখছি আপনাকে প্রথম, দেন আই ডিড সাম রিসার্চ অ্যাবাউট ইউ। সবসময় একটা কথা আমরা শুনি যে ইউ শুড নট, যদিও এটা এখন চেঞ্জ হচ্ছে, বাট কোয়েশ্চেন বিং সেম, যে ইউ শুড নট বি জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ নান, বাট আপনার একটা জায়গায় স্পেশালাইজড করা উচিত। সো আমি যখন ধরেন যাদের সাথে পডকাস্ট করি, বা যাকে আমি, যাদের সাথে যখন স্টুডিওতে পডকাস্ট করি বা বসার চিন্তা করি, তখন ভাবি যে ওকে ঠিক আছে, এনাকে ডাকবো, ইনি গ্রোথ মার্কেটিং নিয়ে ভালো জানে। আচ্ছা, ফারহান ভাইকে ডাকবো, উনি বিদেশি এজেন্সি চালাইছে। আচ্ছা, ওনাকে ডাকবো, উনি এটা করে। তো এরকম হয়। সো দেখেন, আপনার সাথে যখন আমি কথা বলছিলাম, আই থট অ্যাবাউট মেনি থিংস উইচ ইজ পজিটিভ। আচ্ছা, আমি কি ভাইয়াকে ফ্রিল্যান্সিং অ্যাঙ্গেলে জিজ্ঞেস করবো, এআই এক্সপার্ট অ্যাঙ্গেলে জিজ্ঞেস করবো, ডিজিটাল মার্কেটের অ্যাঙ্গেলে জিজ্ঞেস করবো, নাকি সামওয়ান হু ইজ সেলিং কোর্সেস এই অ্যাঙ্গেলে জিজ্ঞেস করবো, সামওয়ান হু ইজ ডুইং, আপনার যেই এজেন্সিটা প্রবাবলি ওখানে লেখা আছে এরকম কিছু, যে আপনারা ব্র্যান্ডিং এবং ডিজাইনিং এর সার্ভিস প্রোভাইড করেন। সো আমি কি অ্যাজ আ ব্র্যান্ডিং ডিজাইনার, ইউআই ইউএক্স এক্সপার্ট জিজ্ঞেস করবো, ওয়েবসাইট মেকার জিজ্ঞেস করবো? সো দেন আমার কাছে হঠাৎ করে মনে হলো, ওকে, দিস ইজ আ গুড প্রবলেম টু হ্যাভ, বিকজ এখন যে যুগ আসতেছে, অ্যাকচুয়ালি যারা এই সব কিছু পারে, একটু একটু পারে, বাট মোটামুটি বুঝে জিনিসপত্র, তাদের জন্যই দুনিয়াটা বেটার। সো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, হাউ ডু ইউ মানে ইন্ট্রোডিউস ইউর সেলফ, অ্যান্ড রিসেন্টলি এই প্রবলেমে আমার সাথে একটা ওয়ান টু ওয়ান একজন নিছিল, যে সে কোর্সও করায়, সে বিভিন্ন এজেন্সি, মানে তার এজেন্সিতে লোকজন আছে, সেটা নিয়েও কাজ করে, আবার সে ই কমার্স বিজনেসও করতে চাচ্ছে। সো সে তখন আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আপনি কি এরকম কোনো আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেন কিনা? সেকেন্ড হচ্ছে, আপনি কিভাবে নিজের পরিচয় দেন? সো প্রথমত ওই যে কোডটা যেটা বলা, ঠিক আছে, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, ওই কোডটার ফুল ফর্মটা জানো? ফুল ফর্মটা হইতেছে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, বাট অফেন টাইমস বেটার দ্যান আ মাস্টার অফ ওয়ান। ঠিক আছে? সো আচ্ছা, তুমি সব কিছু জানলে তুমি বেশিরভাগ সময় তুমি একজনের থেকে বেশি, এটা কিন্তু ফুল কোডটা। কিন্তু মানুষ ফুল কোডটা ইউজুয়ালি বলে না, ওই অট্টুক পার্টটাই বলে। তো আমার কাছে পার্সোনালি আমি অলওয়েজ মনে হয় যে একটা জিনিসে স্পেশালাইজ হলে তুমি অনেক ভালো, বাট অ্যাট দ্য সেম টাইম এখনের দুনিয়া যেটা আসতেছে, আই থিঙ্ক একটা জেনারেলিস্ট হওয়ায় তুমি আরও ভালো করতে পারবা, আরও বেটার করতে পারবা। পার্সোনালি আমার কাছে পার্সোনালি মনে হয়, স্পেশালি এআইয়ের কারণে। ওকে, এআইয়ের কারণে তুমি যখন একটা জেনারেলিস্ট হইতেছো, তুমি সব ক্ষেত্রেই এআই ইউজ করে আরও বেটার, মানে অনেক ফাস্টার করতে পারছো সব কিছুই অলমোস্ট। সো ওয়ান, সো তোমার ফার্স্ট কোশ্চেন ছিল আইডেন্টিটি ক্রাইসিস, তাই না? সো আই থিঙ্ক আইডেন্টিটি ক্রাইসিস মানে আপনার আসে, ক্রাইসিস নাই, মানে অফকোর্স আমি আসে জিজ্ঞেস অনেক করতেছি, সময়। আপনি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করেন? ও সো আমি, স্টোরি ইজ ভেরি সিম্পল ব্রো। আমি 2014 ফ্রিল্যান্সিং শুরু করছি, ঠিক আছে? আমি গ্রাফিক ডিজাইনার ছিলাম প্রথমে। আমি একটা গেম খেলতাম, সো গেমের জন্য গেমের ডিজাইন করতাম। তো ওই ডিজাইন গেমে করতে করতে আমি অ্যাকচুয়ালি টাকা কামানো শুরু করে দিচ্ছি। অ্যাকচুয়ালি দেখছি যে টাকা কামানো যায়। তো ওখান থেকে ডিজাইনিং শিখা, ডিজাইনিং করতাম, লোগো বানাইতাম, ব্যানার বানাইতাম। আমার রিলেটিভসদের জন্য, ধরো বিজনেসের ছোট্টখাটো থাকে না, ওইসবের জন্য বানাইতাম। অ্যান্ড ইভেনচুয়ালি গ্রাফিক ডিজাইনের ফ্রিল্যান্সিং করতে করতে freelancer.com করতাম অনেক আগে। freelancer.com লাইক তখন একটু নাম ছিল। সো তারপর ওইটা করতে করতে ফাইবারে গেলাম, ফাইবারে ফ্রিল্যান্সিং শুরু করলাম ডিজাইনিং হিসাবে। পরে রিয়েলাইজ করলাম, আচ্ছা ডিজাইনিংয়ের একটা সমস্যা হচ্ছে, ডিজাইনিং তোমার একটা পার্টের পরে টেকনিক্যাল জিনিসপত্র শেখার কিছু থাকে না। ওকে, সো তুমি কতই কিছু শিখতে পারো, ফটোশপ শিখলে, ইলাস্ট্রেটর শিখলা, শেষ। ওই সময় আর কি, ওই সময় তো ফিগমা টিগমা ছিল না। সো দ্যাটস ইট, আর কি শিখবো? সো তখন আই ওয়াজ লাইক, আচ্ছা আমি এটাকে আরেকটু দূরে নিয়ে যাই, ওয়েব ডিজাইন শিখি। সো আমি একটা একাডেমি ছিল শিখবে সবাই নামে, ওই সময় 2018 হবে এটা, মানে 17 18 বা 19 হতে পারে ওরকম সময়। আমি শিখবে সবাই ভর্তি হলাম, আমি ওয়েব ডিজাইনিং শিখলাম, ওয়ার্ডপ্রেস শিখলাম, ওয়েবসাইটস কেমন বানাতে হয় শিখলাম। তো ওইখান থেকেই আর কি ফিল্ডগুলো একটার পর একটা অ্যাড হয়েছে, ঠিক আছে? পরে 2020-এ সো ওই সময় ফ্রিল্যান্সিং করতে 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 পরে রিয়েলাইজ করলাম, আচ্ছা ফ্রিল্যান্সিং করে লাভ নাই খালি, কজ মেন ইস্যু তো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট পাওয়া, মেন ইস্যু তো অ্যাকচুয়ালি তোমার মানুষকে অ্যাপ্রোচ করা। তো ওই সময় গিয়ে মার্কেটিং শেখা হলো, সাথে একটা বিজনেস স্টার্ট করা হলো, একটা মেয়েদের জুতার বিজনেস, হিলস, আমার বোনের সাথে। সো ওইটার জন্য মার্কেটিং শেখা, মেটা অ্যাড শেখা। তারপর ই কমার্সে ঢুকলাম, ই কমার্সে অ্যাডস চালানো শুরু করলাম। সো ঘুরে ফিরে এমন না যে আমি জোর করে ইচ্ছা করে শিখছি, সব হয়ে গেছে কোনোভাবে, ঠিক আছে? সো তারপর ক্লাসিক কার্ভস অনেক ভালো করলো, দাঁড়ায় গেল ক্লাসিক কার্ভস, শপটার নাম আর কি, এখনও আছে, ফেসবুকে সার্চ করলে পাওয়া। সো ওইটা দাঁড়ায় গেল, ওখানে মেটা অ্যাডস ই কমার্সের জন্য শেখা হলো, মেটা অ্যাডস এজেন্সির জন্য শেখা হলো, বিকজ আমার নিজের এজেন্সি। অ্যান্ড তার সাথে আমি 2020-এর দিকে আমি ট্রেডিং শুরু করছিলাম, তখন ট্রেডিংয়ের অনেক একটা চলতেছিল। সো ভাবছি আচ্ছা দেখি এখান থেকে তো মোবাইলে টাকা কামানো যায় কেমনে করে। সো ট্রেডিংয়ের জন্য আবার আমি তোমার মেটাজ শিখছি, কেমনে আমি আমার টেলিগ্রাম গ্রুপে মানুষকে আনতে পারবো। সো ইভেনচুয়ালি ইট অল জাস্ট অ্যাডেড আপ, এমন না যে আমি কোনো কিছু এআই বাদে সব কিছু অ্যাড আপ করছে, এআই অ্যাকচুয়ালি নিজে সময় দিয়ে দিয়ে শেখা শুরু করছি, বুঝছো?
সো ইফ সামওয়ান আস্ক মি, আমাকে ইন্ট্রোডিউস করে, আমি ইউজুয়ালি বলি যে আমি ফাউন্ডার অফ সিম্পলিনেস, সিম্পলিনেসের আন্ডারে আমার কয়েকটা কোম্পানি আছে, ওইগুলোই আমরা চালাই, দ্যাটস ইট। বাদ বাকি যত কিছু বলছেন, আই থিঙ্ক বেটার ওয়ার্ড কুড বি অন্টারপ্রেনার, যে বিভিন্ন উদ্যোগ নিতে পছন্দ করে। অন্টারপ্রেনার, ও আচ্ছা, তুমি তার যদি জন্য একদম তার যে ওইভাবে tool বলো, দরকার হয়। আমি অন্টারপ্রেনার থেকে বেশি আমাকে নিজে অ্যাকচুয়ালি সোলোপ্রেনার হিসেবে দেখি, বিকজ আমি ম্যাক্সিমাম জিনিস নিজে একাই করি, অত একটা মানুষ লাগে না ম্যাক্সিমাম জিনিসই। ইন্টারেস্টিং। আপনার টিমে এখন কতজন আছে? আমাদের আছে এখন কন্ট্রাকচুয়াল মিলায় ধরো 6 জন মতো হবে। 6 জন। আমাদের ইউজুয়ালি অত একটা মানুষ মোটামুটি, লাগে না, বুঝছো। হ্যাঁ, আগের দিন ফারহান ভাইয়ের সাথে বসছি, উনিও আমাকে সেম কথা বলেছে। আমার যেমন আমাদের অফিসে এই মুহূর্তে আছে টোটাল লাস্ট মান্থ হলে 16 জন, একজন রিমোট চট্টগ্রামে। আমার সাথে আমার যে কনসালটেশনে কাজ করে তার মধ্যে 5 থেকে 6 জন আছে। সো আমাদের আবার অনেক কিছুতে অনেক লোক আছে, যদিও আমাদের কাজটা উই গিভ পিপল মিডিয়া বাইং সার্ভিসেস প্লাস SMS মার্কেটিং, পোর্টাল সার্ভিস, এইগুলো আর কি। সো এখানে POC রোলে অনেককে লাগে, একজন সর্বোচ্চ 2-3টার বেশি পারে না। সো এইখানে অ্যাকচুয়ালি আমাদের লোক বেশি লাগে। একা একা কাজ করতে কেমন লাগে অ্যাকচুয়ালি? মানে আপনার যখন কাজ করেন, আপনার মেইন কাজটা এখন, আর ইউ ট্রাইং টু ক্রিয়েট ওয়েবসাইটস অ্যান্ড সেলিং টু পিপল, নাকি আপনি এখনো ডিজাইন সার্ভিসের মধ্যেই আছেন? না, আমরা আসলে so আমি এখন অনেস্টলি এগুলো তেমন কিছুই করতেছি না। আমি অনেস্টলি একটা স্টার্ট আপ লঞ্চ করার চেষ্টা করতেছি, সো আমি ওইটা নিয়ে কাজ করতেছি, মোস্টলি ওয়ার্ক করতেছি ওইটা নিয়ে। ইটস অ্যান অ্যাপ, যত আমি এআই নিয়ে এত ঢুকে গেছি যে আমি এখন নিজেই এআই একটা অ্যাপ বানায় গ্লোবালি একটা কিছু করতে চাই। সো আমি ওইটাতেই বেশি ফোকাস করি। ওভারঅল আমরা মোস্টলি যদি এজেন্সির কথা বলি, ওভারঅল মোস্টলি কন্টেন্ট সার্ভিসেস দেওয়া হয়। সো এআই বেসড কন্টেন্ট সার্ভিসেস। আর তুমি যেটা ডিজাইনার বলতেছো, আমি আগে করতাম, এখন তেমন একটা করা হয় না। মাঝে একটা চিন্তা করছিলাম যে ওয়েব ডিজাইন এজেন্সি চেষ্টা করবো, মানে ট্রাই করবো। ওয়েব ডিজাইন এজেন্সি আমি কোনোদিন সাকসেসফুল হতে পারিনি তেমন একটা। সো চেষ্টা করছিলাম যে একটা দেখি, চেষ্টা করবো। এখনও এটা নিয়ে কাজ চলতেছে, এমন না যে কাজ চলতেছে না, বাট আসলে এত কিছু তো একসাথে টাইম দেওয়া যায় না। সো তুমি তোমার মেইন প্রাইমারিগুলোকে তুমি ছেড়ে অন্য কিছু করবা না। সো তোমার মেইন প্রাইমারিগুলো আগে যখন তোমার ভালো করবে, তারপর কি তুমি বাকি কিছু করার চেষ্টা করবে, এক্সট্রা কিছু, তাই না? সো এজেন্সি ক্ষেত্রে আমরা মোস্টলি কন্টেন্ট সার্ভিসেস দিয়ে আসি। কন্টেন্ট সার্ভিসেসের মধ্যে এআই কন্টেন্ট থাকে, তারপর ভিডিও কন্টেন্ট থাকে, মার্কেটিং কন্টেন্ট থাকে, তুমি বলো মিডিয়া বাইং থাকে। সো দ্যাটস প্রিটি মাচ ইট। এটাই হচ্ছে মেইন সার্ভিস, বাকি সব কিছু ধরো সেকেন্ডারি, যত দিনে 24 ঘন্টা আসছে যত কিছু করতে পারি। ওকে, আমি এই কোয়েশ্চেনটা লাস্টে জিজ্ঞেস করতাম, বাট সেকেন্ডে জিজ্ঞেস করতেছি বিকজ আমি চাই যারা ভিউয়াররা আছে তারা যেন দেখে, এবং আমি নিজেও জানতে চাই হাউ ডিড ইউ ইমপ্রুভ ইউর ইংলিশ? কারণ বাংলাদেশে বসে ধরেন আপনি যখন ইন্টারন্যাশনালি কাজ করবেন, এটা যে আমাকে খুব মানে বেসিক লেভেল ইংলিশ না, মানে ধরেন অ্যাকচুয়াল কনভারসেশনাল ইংলিশ। ইভেন যখন আপনার সাথে আমার চ্যাটও হচ্ছিল, সিন্স আমি এখন 2টা US ক্লায়েন্টের সাথে কাজ করতেছি এই মুহূর্তে, সো আমি তাদের কিছু লিঙ্গ, তাদের কমিউনিকেশন সিস্টেম জানি। সো আপনার সাথে পুরোপুরি মানে নো ওয়ান ক্যান টেল যে দিস গাই ইজ লিভিং ইন বাংলাদেশ। এই ব্যাপারটা হওয়ার পেছনে কি ডিড ইউ স্টাডি ইন ইংলিশ মিডিয়াম? বা ধরেন এই পডকাস্টটা থেকে প্রথম কেউ যদি আমাকে বা আপনাকে ডিসকভার করে, তার আসলে ইংরেজির ব্যাপারে এই মুহূর্তে এখন তো অনেক ইজি হয়ে গেছে। আমি আসার সময় রিক্সায় আসছিলাম এই পডকাস্টের আগে এক জায়গায়, সো আমি জাস্ট কিছু জিনিস জিজ্ঞেস করতেছিলাম। সো ওইটা আমি ইংলিশে করছি, কারণ আমি চাই না রিক্সাওয়ালা মামা জানুক, এবং ইংলিশে আসছে উত্তরটা। এখন তো অনেক ইজি হয়ে গেছে, বাট স্টিল আপনাকে যদি বলা হইতো এখন কেউ শুরু করবে, তাকে কি টিপস দিতেন? এন্ড আপনার স্টোরিটা কি, ইংলিশ এত ভালো কিভাবে হইলো? ব্রো, এখানে আসলে আমার কাছে মনে হয় মানে ইংলিশের ক্ষেত্রে জিনিসটা হইতেছে, আমি ফার্স্ট ইংলিশ মিডিয়ামে পড়ছি, নাম্বার 1, ঠিক আছে? ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে আমার ইংলিশে ম্যাক্সিমাম শেখানো হয়েছে জিনিসপত্র, সো ওটাই হেল্প করছে। সেকেন্ড হইতেছে আমার ফ্যামিলি মোস্টলি সবাই ইংলিশে কথা বলে, মানে প্রতিদিন না, বাট সবার ইংলিশ ভালো আর কি। মানে এমন না যে আমি আমার মায়ের সাথে বাবার সাথে ইংলিশে কথা বলতেছি, বাট তাদের ইংলিশ ভালো। সো এটা অটোমেটিকলি ট্রান্সলেট করে, বুঝছো, বাচ্চাদের উপর এটা হয়ে আসে, যত তুমি একই বাসায় থাকতেছো, তুমি ছোটোবেলা থেকে কথা বলতেছো, সো এটা একটা হেল্প করছে। অ্যান্ড থার্ডলি বলবো যে আমি আমি ইংলিশ ভিডিওস বাদে কিছু দেখতামই না ছোটোবেলা থেকেই, তো এটা অনেক হেল্প করে। মানে আমি বাংলা টাংলা অনেক কম, মানে এমন না যে দেখতাম না, দেখা হয়েছে অনেক কম আর কি, ঠিক আছে, অনেক কম। তুমি যদি আমার কোনোদিন ইউটিউব হিস্ট্রি দেখো, তুমি যদি কোনোদিন নেটফ্লিক্স হিস্ট্রি দেখো, বা তুমি যে মুভিজ টুভিজ যাই চিন্তা করি, আমি বলিউড, হিন্দি আমি পারি না তেমন একটা। বাংলাদেশের মানুষ কিন্তু হিন্দি অনেক ভালো পারে ম্যাক্সিমাম, বিকজ বলিউড এত দেখে, বাট আমি কিন্তু হিন্দি তেমন একটা পারি না। তো আমার এটার কারণেই আই থিঙ্ক ইংলিশটা তো বেটার, বিকজ আমি এত ইংলিশ দেখে আসছি। আমি যদি আমার এক্সাম্পল না দিই, আমার ফ্রেন্ডসরা আছে অনেকে যারা বাংলা মিডিয়ামে পড়ছে, আমার ফ্রেন্ডস আছে যারা ইংলিশ ভার্সনে পড়ছে, ওদের ইংলিশ অনেক ভালো, আমার মতোই বলবো আমি, ঠিক আছে? অনেক ভালো কেমনে হয়েছে, সেমভাবেই ওরা এত ইংলিশ কনজিউম করছে, ভিডিওস কনজিউম করছে, যে জিনিসটা হয়ে গেছে। আমি অনেকদিন আগে একটা পডকাস্টে বলছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষদের ম্যাক্সিমাম চিন্তা কদ্দূর যায়,
ইন্ডিয়ার বাইরে কিন্তু যায় না ম্যাক্সিমাম, বিকজ তারা কনজিউম করে তার বাংলাদেশি কন্টেন্ট বা ইন্ডিয়ার কন্টেন্ট। ম্যাক্সিমাম মানুষ যারা দেখে ভিডিওস দেখে অনলাইনে ইংলিশ কন্টেন্ট মেইন স্ট্রিম বাদে একটা অ্যালেক্স হরমুজি লেভেল মেইন স্ট্রিম বা একটা মিস্টার বিস লেভেল মেইন স্ট্রিম, এই লেভেল মেইন স্ট্রিম বাদে কেউ তেমন একটা দেখে না। আর ওইগুলোও দেখলে অনেক কম দেখে। মিস্টার বিস্টও দেখে বাংলা ডাবে এখন মানুষজন, বিকজ বাংলা ডাব করে দিতেছে, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় তুমি যত ইংলিশ কন্টেন্ট কনজিউম করবা তত তোমার, আর ইন্ডিয়ান ইংলিশও না, আমার মনে হয় ইংলিশ কন্টেন্ট ডিরেক্ট যেটা বিদেশের ডোন্ট হিয়ার ইন্ডিয়ান ইংলিশ, অ্যাকসেন্ট খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে না, ওরাও অনেক বেসিক ইংলিশ বলে তো, এটার কারণে। তো আমার কাছে মনে হয় যে তুমি যত কনজিউম করবে অটোমেটিকলি ওরা ট্রান্সলেট করে তোমার উপর। এটা যে কোনো ফিল্ডে হতে পারে, ইংলিশের ক্ষেত্রে অনেক বেশি আর কি। আর আমি যদি আজকে জিরো থেকে স্টার্ট করতাম ইংলিশ শেখার জন্য, আমার মনে হয় আমি ফার্স্টে একটা ভালো কোর্স করতাম, সত্যি কথা একটা কোর্স করতাম। আমার কাছে যদি যেই কোর্সই ভালো লাগবে, আমি কাউকে শাউট আউট দিতে চাই না, ওই একটা কোর্স করে তারপর প্রবাবলি আমি জাস্ট নিজে কনভারসেশন করতাম। আজকে আরও ইজি হয়ে গেছে একটা জিনিস, আমি সেদিন বলতেছিলাম একজনকে যে তুমি চ্যাট জিপিটির সাথে ইংলিশে কনভারসেশন করতে পারো, জাস্ট মোবাইল খুলে ভয়েসে গিয়ে তুমি জাস্ট ওকে বলবা যে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো, তুমি আমায় রেট করবা আমি কী বলতেছি, অ্যান্ড তুমি আমার কোয়েশ্চেন করবা আমরা এই টপিকে কথা বলতে চাই। সো আমি ওর সাথে করতেছিলাম ফুটবলে কথা বলতে চাই। সো ফুটবল নিয়ে অনেক কিছু আমি জিজ্ঞেস করছি, তুমি মেসিটা পছন্দ করো না রোনাল্ডোরে পছন্দ করো, তোমার এটা কি ওইটা কি, এই সব কিছু তুমি এই অফসাইড বুঝো কিনা, অনেক কিছু জিজ্ঞেস করছে। তো আমি সব কিছু ইংলিশে আনসার করছি, কারণ আমাকে পরে রেটও করছে, না তুমি এটা এরকম বেটার করতে পারতা, এই জায়গায় তুমি একটু বলছো বেশি, everything, and it's very nice. So I think that's one of the best ways একজন ইংলিশে বেটার হতে পারে কারেন্টলি। হ্যাঁ, ইংলিশে বেটার হওয়াটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই একটা স্কিল আপনাকে বাইফার অনেক জায়গা থেকে অনেক বেটার করে ফেলবে। কেন বলছি, আমরা ধরেন আমাদের কিছু, আমি মাঝখানে কিছু ওয়েবিনার টাইপের জিনিস করছিলাম জাস্ট ফর ফান, বিকজ শেখাইতে ভালো লাগে, তো করছিলাম। এবার ওইখানে আমি যখন প্রম্পটিং শেখাচ্ছিলাম, এবার আমি প্রম্পটিং করি ইউজুয়ালি দ্যার ইজ এ টুল কল উইসপার ফ্লো, বা ধরেন আপনি এখন চ্যাটজিপিটি ভয়েসও অনেক ভালো, মানে রেকর্ড করার পরে ওইটা টোটালি হয়ে যায় লেখা। তো আবার আমি আপনার মতোই ভালো ফাস্ট টাইপ করতে পারি। আমি যখন লিখছিলাম আই কুড ক্লিয়ারলি সি যে ওরা আসলে রিলেট করতে পারছিল না। আমি লিখলাম যে রিফাইন দ্য আইডিয়া নাও অ্যাক্ট অ্যাজ আ সিনিয়র, এরকম লিখতেছিলাম। তো পরবর্তীতে আমি বুঝলাম যেটা, যে আসলে যারা জয়েন করেছে বেশিরভাগই আসলে ইংলিশ অত ভালো বোঝে না। না বোঝাটা খারাপ না, বাট আপনার যদি ইনফরমেশন বের করতে হয়, এই জন্য তো এলএলএমস গুলো এখন ওইভাবে ট্রেন্ড হয়েছে। তো পরে আমি একটা হ্যাক বের করলাম, যেটা আপনারা যারা দেখছেন ইউজ করতে পারেন। আপনি ধরেন বাংলিশেই লিখলেন, ফার্স্ট থিং হচ্ছে আপনাকে ইংলিশ করতে হবে, শিখতে হবে। যদি তারপরেও আপনার খারাপ থাকে, তাহলে বাংলিশে লিখে জাস্ট প্রথমে একটা লিখে দেওয়া যে রিফাইন দ্য আইডিয়া অ্যান্ড ক্রিয়েট এ ইংলিশ প্রম্পট উইথ দ্য টেক্সট বিলো, এরকম দিয়ে দিলে মনে হয় প্রম্পটটা বেটার হয়ে যাবে, যদি অনেক বড় কিছু বলতে হয়। তারপরে ভাই মনে হয় বাংলাতেও ভয়েস বলে দিলেই তো এলএলএমস থেকে যারা দেখতেছে বিজনেস ওনার, তারা তো বের করতে পারবে। রাইট অবশ্যই। ইটস এ নাইস স্কিল আর কি, এখন এলএলএম ইউজ করে যত ভালো করা যায় আমার কাছে। সো আমি যেভাবে দেখি জিনিসটা, আসলে সব কিছু স্কিল স্ট্যাক হিসাবে দেখি, ঠিক আছে। তো কেউ যদি আজকে কিছু না পারে, ওর ফার্স্ট কাজ হওয়া কি, ও উচিত কি, সব কিছু বুঝতে পারে যে আমার কী করা উচিত, দ্যাটস দ্য ফার্স্ট থিং, তাই না? যে আমার নেক্সট স্টেপ কী, ওটা আমার ফার্স্ট বার করতে হবে, এটা নাম্বার ওয়ান স্কিল। ওটা নিজে থেকে আসতে হবে বা কারোর গাইডেন্স আসতে হবে, আমার সাথে, তোমার সাথে, খালিদ ফারহান ভাইয়ের সাথে, বা কোনো রিলেটিভের সাথে যে কাজ করতেছে, যে কেউ হোক, যে তোমার থেকে একটু এক স্টেপ আগে আছে, ওর থেকে জাস্ট শিখা যে আমার নেক্সট স্টেপটা হওয়া উচিত কি, যে আমি জানতে পারবো কোথায় কী আছে। যে ধরো আমার কোর্স আছে, তোমার কোনো সার্ভিস আছে, এই যে জানতে পারা সব কিছু, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হতে পারে কি, আমি ইংলিশই পারি না, ওকে, তো আমার হতে পারে আমার এখন স্কিল বাড়ানোর জন্য আমার ইংলিশ শিখতে হবে। সো আমার ফ্রিল্যান্সিং শিখা আমার ফার্স্ট গোল না, আমার ফার্স্ট গোল হওয়া উচিত ইংলিশ শিখা। আমি ইংলিশ শিখবো 3 মাস 4 মাস, তারপর গিয়ে আমি ধরো শিখলাম একটা স্কিল। স্কিল বলতে কি বোঝাচ্ছি, আমি ধরো ডিজাইনিং শিখলাম, ধরো আমি এআই অটোমেশন শিখলাম, যে কোনো স্কিল, বাট পুরোটাই একটা স্ট্যাক করতে হবে, এটার উপরে এটার উপরে এটার উপরে এটা। সো আমরা যখন 4-5টা স্কিল একসাথে স্ট্যাক করতেছি, তখন কি আমি একটা ভালো এন্টারপ্রেনার হইতেছি বা সোলোপ্রেনার হইতেছি বা ফ্রিল্যান্সার হইতেছি। ইভেন যদি আমি কোনো জব এমপ্লয়ি বলি, আমি একটা ভালো এমপ্লয়ি হইতেছি। সব কিছু একটার উপরে একটা স্কিল স্ট্যাক করা, লাস্টে গিয়ে হইতে পারে আজকের দুনিয়া এআই নেটিভ স্কিল, এআই নেটিভ হওয়াটা, এটা একটা স্কিল কিন্তু, যে আমি চ্যাটজিপিটি ইউজ করতে পারি, জেমিনি ইউজ করতে পারি, আমি ক্লাউড ইউজ করতে পারি, আমি বুঝি কোনটা এআই কোনটা এআই না। এই ফেসবুকে আমাকে প্রতিদিন কেউ না কেউ পাঠায়, একটা আর্মি এসে কথা বলতেছে বা কেউ কথা বলতেছে, ওটা রিয়েল না, পুরো ফেক, ট্রেনের উপর দাঁড়ায় কথা বলতেছে, বিশ্বাস করে ফেলে মানুষজন। তো কোনটা এআই কোনটা এআই না, এআই নেটিভ হওয়াটা আজকের দিনে অনেক ইম্পর্টেন্ট। সো ওইটাও একটা স্কিল। সো এই স্কিল স্ট্যাক করলে আমাদের ভ্যালিউ বাড়ে ওভারঅল। তো আই থিঙ্ক যেই স্টার্ট করতে সেইভাবে স্টার্ট করা উচিত। না, মানে এগ্রি। আমাদের ক্ষেত্রে এই জিনিসটা কেন দরকার পড়ে, বিকজ আমাদের
অনেক ধরনের ক্লায়েন্ট থাকে, বাংলাদেশে আছে, দেশের বাইরে আছে। দেশের বাইরের ক্লায়েন্টগুলো বাদ দিলাম, ওগুলো তো আমি ম্যানেজ করি। বাট বাংলাদেশের ক্লায়েন্ট যেটা হয়, অনেক সময় ধরেন কিছু টাইপের সেন্টেন্সেস তারা ইউজ করে, যেটা যদি আমাদের ওই পিওসি পয়েন্ট অফ কন্ট্যাক্ট বুঝতে না পারে, তখন যে সমস্যা হয়। এবং এখন যুগটা এত ইজি, ইভেন ইফ ইউ আর নট গুড অ্যাট, ধরেন অনেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসলে হয়তো এরাবিকটা তারা অনেক ভালো পারে, বাট ইংরেজিটা ওই লেভেলের, যে ইংলিশ মিডিয়াম থেকে আসলে ওই লেভেলে দক্ষ থাকে না। তো তখন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করা বা এটা হয় না। তখন যেমন আগের দিন কে জানি, আমার নাম মনে পড়তেছে, আমি নাম বলতামও না, মনে পড়লে বলতেছে যে ওকে ভাই সবকিছু ঠিক আছে, লেটস গেট দ্য বল রোলিং। এখন গেট দ্য বল রোলিং ও বুঝে নাই এখন জিনিসটা কি। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ইভেন ইফ যারা এটা হচ্ছে মোদ্দা কথা, মেকিং ইউর সেলফ ভ্যালুয়েবল মোর, সেটা হতে পারে স্কিলস দিয়ে। কারণ আপনি মেটা অ্যাডস নিয়ে কাজ করেন, আপনি জানবেন যে মেটা অ্যাডসে কিন্তু এখন অনেক কিছু অনেক আগের চেয়ে ইজি হয়ে গেছে। আর আমি এখনো ওই ক্লডের মাধ্যমে বলে বলে কখনো ক্যাম্পেইন চালাই না। আমি রিপোর্টিংটা আসলে এখন ক্লড দিয়ে করি। আমি বলে দিই যে ওকে, কথার কথা, এই অ্যাকাউন্ট থেকে আমি ডেটা চাচ্ছি, আমাকে একটা HTML ফরম্যাট এমনভাবে বানাই দিবা যেন ওটা একটা স্ক্রিনশট নিয়ে আমি ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট বুঝতে পারে, অ্যান্ড ওইটা দিয়ে আমি তখন অন্য ট্যাবে অন্য কাজে চলে যাই। এটাতে আমি আই ক্যান টেল ইউ যে এটাতে আমার অনেক টাইম বাঁচে। এবং যেহেতু আমি ভয়েস টাইপিংয়ে বলি, জাস্ট বলে আমি রেখে দিই, ইটস লাইক অ্যান অ্যাসিস্ট্যান্ট, ও করে রেডি করে রেখে দেয়, ক্লিক করি, স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে বলি যে এই হয়েছে। সো এটা কিন্তু হেল্প করে অনেকে। এরকম কোনো জিনিস আছে যেগুলা খুব ডে টু ডে লাইফে আপনার হেল্প করতেছে? আমরা আস্তে আস্তে গতকালকে মনে হয় আপনি একটা ভিডিও আপলোড করছেন ওয়েবসাইট নিয়ে, ওইটার মধ্যে ঢুকবো। খালিদ ফারহান ভাইয়ের সাথে আমার যে এরকম জুম পডকাস্টটা ছিল, ওইখানে আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলেছি, ওইটাতে আমরা ঢুকবো। বাট এরকম কয়েকটা কুইক জিনিস যেগুলো আপনি করতেছেন, এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার? আমি তুমি মেটা অ্যাডস নিয়ে বললাম, মেটা অ্যাডস নিয়ে আমি একটা জিনিস অনেক বেশি করি, সেটা হচ্ছে আমি আমার কয়েকটা ফেভারিট ভিডিওস আছে, ওইগুলোকে আমি ফিড করি, ক্লডকে ফিড করা আছে অ্যাকচুয়ালি, প্রজেক্টে করি না, প্রজেক্টে ফিড করা আছে। আমি যেটা করি হলো, আমি ওর থেকে, আমি চিন্তাই করি না অনেস্টলি, আমার চিন্তা করতে আর ভালো লাগে না, আমি ওর থেকে অ্যাডভাইস নিই যে আমার মজার ব্যাপার হচ্ছে মেটা অ্যাডসে ক্যাম্পেইন তো তুমি ডাউনলোড করতে পারো, যে তোমার রেজাল্টসগুলো, তাই না, Yes. রিপোর্টগুলো। তো ডাউনলোড করে আমি Yes. ক্লডে ফিড করে বলি, বলো আমার নেক্সট স্টেপ কী হওয়া উচিত। ও আমাকে পুরো নেক্সট স্টেপ শিখায়, বলে এগুলা করো, তোমার এই অ্যাডটা বন্ধ করা উচিত, এই অ্যাডটা ভালো করছে না, এই অ্যাডের CPM খারাপ, এই অ্যাডের তোমার লিঙ্ক ক্লিক্স বেশি, বাট এই অ্যাডে তুমি পারচেস পাইতেছো না, ঠিক আছে, সব কিছু দেখানোর পরে আমি তারপর একটু চিন্তা করি, আচ্ছা ও ঠিক বলছে কিনা, ও অ্যাকচুয়ালি জাস্ট আমাকে হুদাই বলতেছে কিনা, তারপর গিয়ে আমি ডিসিশনগুলো নিই। অ্যান্ড যত আমি অনেকগুলো ভিডিওস ফিড করতেছি যেগুলো আমার পছন্দের ভিডিওস, ওইগুলো ভিডিওসে অনেক কিছু শিখানো আছে, তো ক্লড ওই স্কিলগুলো অটোমেটিকলি পেয়ে যায়, ঠিক আছে, ক্লড স্কিলগুলো পেয়ে তারপর আমাকে বলতেছে আনসারটা। ট্রান্সক্রিপ্টটাকে ওকে পাঠান নাকি হচ্ছে ভিডিও লিংকটা? ট্রান্সক্রিপ্টটা পাঠাই। হ্যাঁ, এটা বোঝানো ইম্পর্টেন্ট, কারণ হবে কি, যদি আপনি ভিডিও লিংক দেন, ক্লড কিন্তু এটা পড়তে পারে না, খালি জেমিনি পারে। হ্যাঁ, সো আমি একটা এক্সটেনশন ইউজ করি কল গ্লাসপ, GLASP, ওটার মধ্যে অটোমেটিকলি ট্রান্সক্রিপ্ট চলে আসে, ওটা থেকে জাস্ট কপি করে ক্লডে পেস্ট করে দিই, ইটস ভেরি ইজি। বাংলা আসে, ইংলিশ আসে, সব আসে। সো ওইটা জাস্ট পেস্ট করে দিই, অ্যান্ড তারপর ক্লড যা বলে আমি ওটাকেই শুনি মোস্ট অফ দ্য টাইম। অ্যান্ড ইনফ্যাক্ট আমি জাস্ট ক্লড না, আমি সেম জিনিসটা চ্যাট জিপিটিতেও করি, জানি আমি মিক্স ম্যাচ করতে পারি যে কোন দিকটা ঠিক হইতেছে না হইতেছে, অ্যান্ড তারপর নিজে চিন্তা করি অল্পটুক সময়, তারপর আমি ডিসিশন নিই। যেমন আমি কালকে 5টা অ্যাড বন্ধ করছি, কালকে না পরশুদিন 5টা অ্যাড বন্ধ করছি, পুরোটাই এইভাবে সেম যেটা বললাম এভাবে করছি। সো এটা সবচেয়ে আই বুঝছে, যত অ্যাডস চালে এত বেশি এটা অনেক বেশি করা হয়, অ্যাডসের যত কথা বললাম। এমনি আর ডে টু ডেতে কি করা হয়, আমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে। না বলো, আপনি বলেন। ডে টু ডে এমনি আমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে টেলিগ্রামে, ওকে দিয়ে কাজ করে, বলি যে তুমি আমাকে মিটিং বুক করে দাও, যেমন এই মিটিংয়ের রিমাইন্ড করো 30 মিনিট আগে, 10 মিনিট আগে, এইসব সব কিছু, এগুলো সিম্পল জিনিসপত্র। ধরেন তখন আমি আমার এক্সাম্পল যদি দেই, আমি একটা কোম্পানির জন্য অ্যাড চালাইতাম, আই ওয়াজ দেয়ার মার্কেটিং গাই। সো আমি অ্যাড চালাইতাম, ওদের কপি লিখতাম, ওদের অ্যাডের জন্য আপনি জানেন 5টা করে প্রাইমারি টেক্সট দেওয়া যায়, সো ওইটা দিতাম, সব আমি লিখতাম। অ্যাডের রিপোর্ট আমি ম্যানুয়ালি বানাইতাম, এক্সেল শেখা লাগছিল, এক্সেল তো নয়, কি বলে, গুগল শিট শিখে টিকে একদম পুরো স্ক্রিনশট সহ তাদেরকে রিপোর্ট পাঠাতাম। ওই জিনিস আমি এখন, আমি যদি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তখন যদি আমি 100-এর মধ্যে 56 এফোর্টে কাজ করতাম, এখন ধরেন ওইটা আমার 8 থেকে 10-এর মধ্যে হয়ে যায়, বিকজ বাদ বাকি সবকিছুই এখন করে দিতে পারে। সো আপনার কাছে এই জিনিসটা কত থেকে কত? মানে আমি কত ইনপুট করতেছি এন্ড কত আউটপুট করতেছি, আউটপুট হইতেছে Yes, না, আমি মানে যদি আমার rate করতে বলি ইজি 1 হয়েছে এর কত মধ্যে। জিনিসটা, কত ইজি হয়েছে হ্যাঁ। আর কি জিনিসটা, তাই না? হুম। আই থিঙ্ক এখন তো চিন্তাই করা লাগে না, সো ইটস ভেরি লো ইনপুট আর কি ধরতে গেলে। আই থিঙ্ক দ্য ইনপুট এখন আমার কাছে আর বেশি লাগে, সত্যি কথা বলতে, একটু এ বলবো না, কারণ বেশি লাগে কারণ কি, কারণ ভিডিওস বানাইতে হয়, and এই জিনিসটা আমি পছন্দ করি না। সো ক্রিয়েটিভ সাইডে ইনপুট আমার মনে হয় বেশি লাগে এখন, যেটা অনেক টাফ। যদি আমি আজকে ইংলিশে বানাইতাম ভিডিওস, তাহলে আমি ওটাকে অটোমেট করতে পারতাম। যদি আমি বাংলায় বানাই, আমি ভিডিওটাকে অটোমেট করতে পারি না এখনো,
যেটার কারণে আমার মনে হয় এই ক্রিয়েটিভ সাইডের কারণে আমার মনে হয় ইনপুটটা আরও বেশি লাগে। আগে যখন অ্যাড চালাইতাম আমি ইমেজ দিয়ে একটা অ্যাড চালাই দিতাম নর্মালি, স্পেশালি ধরো ই কমার্সের জন্য, অ্যান্ড ওটাই ভালো করতো বিকজ মার্কেটে কম্পিটিশন কম ছিল। এখন আমাদের মানুষকে হায়ার করে, ইনফ্লুয়েন্সারকে হায়ার করে, পা দিয়ে ওর পায়ের ভিডিও করে, ওকে হিল পরায়, ভিডিও করে সুন্দর করে ওটাকে এডিট করে পরে আপলোড করতে হয়। সো ক্রিয়েটিভ সাইডে অনেক বেশি এফর্ট দেওয়া লাগে, যেটা আগে দেওয়া লাগতো না। টক 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 করে। হ্যাঁ, অনেক কিছু করা লাগে, অনেক কিছু। সো এক একটা অনেক রকম আছে। সো ওভারঅল আমার মনে হয় ইনপুটটা আরও বেড়ে গেছে ক্রিয়েটিভ সাইডে, যেটার কারণে আমার কাছে বেশি ডিফিকাল্ট লাগে জিনিসপত্র। এমনি কষ্ট কম, এটা তো একটা বাট ক্রিয়েটিভ সাইডে বেশি টাফ। হ্যাঁ, লেভেলের একটা জিনিস হয়েছে কি আমি বলি, অ্যাকচুয়ালি যারা বড় ব্র্যান্ড বা যাদের অ্যাকচুয়ালি বাজেট আছে এবং যাদের অ্যাকচুয়ালি মনে করেন সিরিয়াস ওই বিজনেস নিয়ে, তারা বাদে এখন আসলে টিকতে পারে না। এটা একটা খুবই মাঝখানে একটা সময় আসছিল 23 থেকে 24 আমি বলবো, যখন মোটামুটি আপনি ইমেজেও মোটামুটি কাজ করতো, অ্যাডভান্টেজ প্লাসটা যখন প্রথম আসছিল, অ্যান্ড আপনার নর্মাল ভিডিওতেও কাজ করতো, এবং তখন মোটামুটি ইউজিসি তখন একটু রাইজ করা শুরু করেছে ইন্ডিয়ান ডিটুসি মার্কেটে। বাট এখন যেটা হচ্ছে, নো ওয়ান অ্যাকচুয়ালি ক্যান টেল যে কি কাজ করবে। যেমন মাঝখানে একটা জিনিস আমি মানুষকে খুব সাজেশন দিতাম যে ভাই আপনার যদি একটা লাইভ থাকে ফেসবুকে, মানে মেয়েদের ড্রেসের ক্ষেত্রে বা ক্লোদিং এর ক্ষেত্রে, ওই একটা লাইভকে আপনি 20 পার্টে ভাগ করে এবি টেস্ট করেন, যেটা ভালো কাজ করবে ওটার বাজেট বাড়াই দিবেন, সিবিও ইউজ করবেন। সো এখন না আমি ওটা বলতে পারি না, বিকজ কয়েকজনের আবার এটাতে ভালো কাজ করে নাই, আর কয়েকজন ইউজিসি কাজ করে। So এখন জিনিসপত্র এত মানে আনপ্রেডিক্টেবল হয়েছে, বাট কিছু জিনিস কাজ করে, কিছু জিনিস কাজ করে আই না। থিঙ্ক আমি একটু ডিসএগ্রি করবো। আমার মনে হয় না যে খালি বড় যাদের বাজেট আছে ওরাই ভালো করবে। আমার মনে হয় আরও অপরচুনিটি বাড়ছে যে স্মল বিজনেসরা বেশি ভালো করতে পারে। কারণ স্মল বিজনেস যদি এখন একটা ভালো ক্রিয়েটিভ বানাইতে পারে, ও একটা বড়কেও হারাইতে পারে কম এতে। সো পুরোটাই ক্রিয়েটিভের খেলা আর কি, যে যত ভালো ক্রিয়েটিভ বানাইতে পারে। মোস্ট অফ দ্য টাইম বড় বিজনেসটা ভালো ক্রিয়েটিভ বানাতে পারে বিকজ ওরা টাকা ঢেলে ভালো মানুষকে হায়ার করতে পারে, এন্ড ইভেন্চুয়ালি ভালো ক্রিয়েটিভ আসে। ছোট ছোট বিজনেসটা পারে না, এইটাই খালি ডিফারেন্সটা। কিন্তু অ্যাজ আ স্মল এই ডিফারেন্সটাই ম্যাসিভ ভালো ক্রিয়েটিভ বানাতে ডিফারেন্স। পারো। ধরেন একজন এজেন্সি ওনার আমাদের সাথে, এজেন্সি ওনার না, একজন বিজনেস ওনার যে একটা বিজনেস করছে, কথা কথা ক্লোদিং বিজনেসই করছে, সে আমাদের সাথে কাজ করা শুরু করলো বা কাজ করতে চায় বলে মিটিং করলো। প্রবলেম হচ্ছে সে একটা বিজনেসের ফাউন্ডার, ও এখন তন্ময় না বা আশিল না, বা ও নীল নাফিস না। সো ওর যেটা হয়, ওর টেকনিক্যাল সাইড অফ নলেজ খুব কম, সেই প্রোডাক্টের ব্যাপারে ভালো বোঝে। এখন প্রবলেম যেটা হয়, এআই থাকুক আর যত কিছুই থাকুক, প্রথমে আমি যেটা বললাম যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হতে পারে বা অন্য অনেক কিছু হতে পারে, ওর না ওই ক্রিয়েটিভ অ্যাস্থেটিক সেন্সটা নাই। কিন্তু আগে যেটা হইতো, ওই অ্যাস্থেটিক সেন্সটা না থাকলেও সে ছবি তুলে আপলোড করেও সেলস পাইতো, এখন যেটা হয় না। তার জন্য আমরা তাকে সবসময় সাজেস্ট করি যে ভাই যেটা হবে, আপনি তো আমাদের লিঙ্গ, আমাদের ল্যাঙ্গুয়েজটা ওইভাবে বুঝবেন না। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান হায়ার সামওয়ান হু ইজ আ মার্কেটিং এক্সিকিউটিভ, এবং যে আমাদের সাথে কোঅর্ডিনেশনটা করবে, এবং যে এক্স্যাক্টলি মানে জেনারেলিস্টিক ভাবে সবগুলো জিনিস থেকে কুইকলি বের করে আনতে পারবে। সে ইমেজের কাজও পারবে, এডিটিং এর কাজও বেসিক পারবে, এবং মানে মোটামুটি সবকিছু ম্যানেজ করতে পারবেন। আমরা স্পেশালাইজ নলেজ দিয়ে ওকে তৈরি করে ফেলবো, প্লাস আমরা করবো। তো এই জিনিসটা তারাই পারে যারা ওই এক্সট্রা ওই ছেলেটাকে 25,000 টাকা দিয়ে হায়ার করতে পারে। সেখানে একটা ডিফারেন্স চলে আসে। রাইট, হ্যাঁ, এটা খারাপ না। যারা যারা বেশি প্রোডাক্ট ফোকাস, টেকনিক্যাল ফোকাস, ওরা ক্রিয়েটিভ সাইড, মার্কেটিং সাইডটা তেমন একটা বুঝে না। ওদেরকে বুঝাতে কেমনে পারি, এটাই আসলে মেইন স্কিলটা। এখানে হচ্ছে মেইন খেলাটা। আই থিংক এখানে আসলে যেটা হয়েছিল, এটা আসলে অ্যালগরিদমের দোষ না। হ্যাঁ, আমি এখন দেশেও করার চেষ্টা করতেছি আস্তে আস্তে। আমি দেখতেছি, যত আমি কয়েকটা চ্যালেঞ্জ লঞ্চ করছি, আমার দেশে করা লাগবে, কিছু করার নাই। সো নিজেও করবো আর কি, সাথে লাইভ করে দেখাবো মানুষকে। সো ওই সময় পাবলিক চ্যালেঞ্জ আমি জানি না, একটু বলেন তো আমাদের ভিউয়ারের ব্যাপারে। পাবলিক সো আমি একটা পাবলিক লাইভ চ্যালেঞ্জ লঞ্চ করছি, যেটা আমি 66 ডেজে একটা এজেন্সি বিল্ড করে দেখাবো, অ্যান্ড সবাই যারা যারা জয়েন করবে তারা সবাই ফার্স্ট ক্লায়েন্ট পাবে। দ্যাটস ইট। সো যদি না পায়, আমি তার সাথে ততদিন কাজ করে যাবো যতদিন না তাকে আমি পাওয়াইতে পারি। সো ইটস এ পাবলিক চ্যালেঞ্জ। আমার ওয়েবসাইট আছে, আমি প্রমোট করতে যেতেছি না। সো ইটস আই হোপ সবাইকে হেল্প করতে পারবো। আমি আগে করছি বাংলাদেশে, তাই বলি। ক্লায়েন্ট মানে কি দেশি ক্লায়েন্ট না দেশের বাইরের ক্লায়েন্ট? কারণ এখন আরশিলের জন্য কিন্তু ক্লায়েন্ট পাওয়া ইজ ভেরি ইজি। বাইরে না, দেশের বাইরে, দেশে না, সরি, দেশের বাইরে না। বুঝছি, তার দেশে তো আপনার জন্য ক্লায়েন্ট পাওয়া অনেক ইজি, তাহলে তো ফেয়ার হলো না চ্যালেঞ্জটা। হ্যাঁ, সো আমি তো আমার নাম দিয়ে করতেছি না, এখানেই তো ডিফারেন্সটা। সো নোবডি উইল নো যে আমার ওয়েবসাইট বা আমার, সো আই উইল ডু ইট উইথআউট মি। সো এখানে হচ্ছে আর কি ডিফারেন্সটা। আই উইল ডু ইট উইথ কমপ্লিটলি আমার মেটা অ্যাড স্কেল, আর কিচ্ছু না। অ্যাডস চালাবো, আমি ক্লায়েন্ট পাবো, আমি দেখাবো, দ্যাটস ইট। অ্যান্ড তারপর ওদেরকেও হেল্প করবো পার্ট পাইতে, দ্যাটস ইট। উইল কাম টু ইট লেটার, আপনি বলেন। বেস্ট পার্ট হচ্ছে সার্ভিসেসের অ্যাডস কম চলে। আমি বলতে চাচ্ছি যে সার্ভিসেসের অ্যাডস চলে ভালো কম, তো অনেক বাংলাদেশে, সো এটার অপরচুনিটি অনেক বেশি। অ্যান্ড আমি একটা জিনিস যেটা রিয়েলাইজ করছি, যেটা হচ্ছে যে মানুষ কেন জানি বাইরের ক্লায়েন্ট পাওয়া নিয়ে একটা ফ্যাসিনেশন হয়ে গেছে ফর সাম রিজন, যে আমার বিদেশি ক্লায়েন্টই লাগবে।
এই ফ্যাসিনেশনটা তেমন একটা ভালো না। মানে একটা দেশে বসে একটা 4-5 লাখ টাকার একটা এজেন্সি, $5,000 এজেন্সি বানানো পার মান্থ ইজ মাচ ইজিয়ার আমার কাছে মনে হয় বাইরের থেকে। বাইরে তুমি রিটেনারটা বেশি পাবা, $1,000-2,000 তুমি ক্লায়েন্ট পাইতে পারো। একটা ফ্যাসিনেটিং লাগে যে আমি ডলারে কামাইতেছি, টাকা আসতেছে, এরকম জিনিসপত্র। একটা গ্যারেন্টি লাগে যে আমি টাকা পাবোই, ঠিক আছে, এটা বাদে আমার মনে হয় বাংলাদেশে ইটস মাচ ইজিয়ার, বিকজ বাংলাদেশে অ্যাডসের কস্ট অনেক কম। তুমি যদি একটু টাকা স্পেন্ড করতে পারো, তুমি অনেক ফাস্টার একটা এজেন্সি ভালো বিল্ড করতে পারবা। বাংলাদেশে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় অপরচুনিটি এটা, যেটা হচ্ছে যে আপনি পার্সোনাল ব্র্যান্ডিংটাকে অনেক ইজিলি ইউজ করতে পারবেন, যেটা বাংলাদেশের মানুষের মধ্যে আমার কাছে মনে হয় বিদেশ থেকে আপনি ধরেন ইউএসএ তে যদি অ্যাড চালান বা লিঙ্কডইন যত কিছুই করেন, আউটরিচ করেন, ওইখানে কস্টিং বেশি যাবে, টাইম বেশি যাবে। হ্যাঁ, যে ক্লায়েন্টস পাবেন হয়তো তা সে একটু প্রফেশনাল বেশি হবে, সে মিটিংটা শেষ করে নিজে থেকে আপনাকে পেমেন্ট করে দেবে 12-15 মিনিটের মধ্যে। বাংলাদেশে হয়তো ওই পেমেন্টসে যে কথাটা বললেন এটা একটু ইস্যু থাকে, বাট আমাদের এন্ড থেকে এখনো ইস্যুটা আসে নাই। এটার কারণ হচ্ছে যদি আপনি পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারেন, যেটা আমি কেবল বলছিলাম, তাহলে সে আরও আপনাকে টাকা দেওয়ার জন্য, আমাদের সাথে যেটা হয়, সে আরও মেক শিওর করে যে আমরা যেন তার কাজটা একটু ফোকাস করি। এটা এটা একটা আনফেয়ার অ্যাডভান্টেজ থাকে কিছু মানুষের ক্ষেত্রে। কিন্তু যদি কেউ থাকে না যে সবাই তো পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবে না, তাদের ক্ষেত্রেও যদি সে অন টাইম ডেলিভারিগুলো করে তাহলে হয়তো ভালো কাজ করবে। বাংলাদেশে করা যায় এমন আরো অনেক জিনিসপত্র নিয়ে কথা বলবো। আমি একটু ওপেন ট্যাবস নিয়ে কথা বলতে চাই। ওপেন ট্যাবস এর কারেন্ট সিচুয়েশন কি ভাই? খুব এনজয় করতেছিলাম পডকাস্টগুলা। ভাই আমরা একটু লেজি, বুঝছো, দুইজনাই, আমি নীল দুইজনে অনেক লেজি। আর লেজি বলতে এই যে বসে যে একটা ভিডিও রেকর্ড করবো, আড্ডা দিব, এটাতেই লেজি। আমরা এমনি এত আড্ডা দিই যে আবার এসে এক্সট্রা একটা আড্ডা দিব কাজ নিয়ে, এটা কম হয়। লাইক আগে হয়ে যেতেছে আড্ডাটা মাঝে মাঝে, সো করা হয় না। হোপফুলি হবে, বেশি না, 1-2 মাস হয়েছে মনে হয় করা হয় না। যে কোনো র্যান্ডম ডেতে হইতে পারে, কোনো ফিক্স কিছু নাই, দেখি হোক। আমার এখন কোনো সিচুয়েশন নাই, এটা একটা পুরো র্যান্ডম পডকাস্ট। আমরা এটা নিয়ে আমরা আজ পর্যন্ত প্রমোট করি নাই কোথাও, পডকাস্টটা আমাদের দুজনের চ্যানেলে কোথাও প্রমোট করি না। যা আসছে সব অর্গানিকলি আসছে, সব কিছু অর্গানিক। একটা রিল পোস্ট করা হয় নাই মনে হয় ঠিক করে, কিছুই করা হয় নাই, জাস্ট পডকাস্ট করা 6টা মনে হয় 7টা এপিসোড আপলোড করছি, দ্যাটস ইট। হইতে পারে ওয়ার্ল্ড কাপ চলতেছে, 1-2টা করা যেতে পারে, করি, দেখি ইনশাল্লাহ। আর নীলও অনেক ব্যস্ত, আমিও অনেক ব্যস্ত কাজ নিয়ে। আমি বললাম আমি একটা নতুন স্টার্ট আপ চেষ্টা করতেছি, অ্যাপ, ওটা নিয়ে অনেক। আমাদের অ্যাপটা অলরেডি অ্যাপ স্টোরে লাইভ হয়ে গেছে, এখন মার্কেটিং ফেজে আসছে। সো নাম বলেন। ওইগুলো নিয়ে ব্যস্ত আর কি। নাম হচ্ছে ইভলভ এআই। সো ইটস আ ফিটনেস অ্যাপ। ফিটনেস অ্যাপ কি করে এক্স্যাক্টলি? ধরেন আমি একটু ফিটনেস নিয়ে এখন চেষ্টা করতেছি বেটার করার, কি করবে? সো এটা হচ্ছে বেসিক্যালি তোমার ফিটনেসের প্রোগ্রেশনটাকে তোমার, সো বেসিক্যালি আমি স্টোরিটা বলি। আমি জিমে যাই, ঠিক আছে, তো আমি জিমে যাই, আমি প্রতিদিন জিম করার পরে আমি আমার বডির একটা ফটো নিই মিররে, ঠিক আছে, মিরর ফটো নিই। এখন আমি ওটা নিতে নিতে আমার গ্যালারি ভরে যেতেছে, কিন্তু আমি ফটোগুলো এক এক সময় এক এক জায়গায় থাকতেছে, তো আমি খুঁজে পাইতেছি না, আমি ভালো করে দেখতে পারতেছি না। সো আমি একটা অ্যাপ বিল্ড করছি যেখানে আমি প্রতিদিন আমি ফটো নিব, অ্যান্ড ও আমাকে একটা টাইমলাইন তৈরি করে দিবে যে দেখো তোমার বডি প্রোগ্রেশনটা কেমন হয়েছে, একদিন, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এরকম টাইপের। অ্যান্ড প্লাস আই ক্যান কম্পেয়ার যে আমার অ্যাপটা, সো আই ক্যান কম্পেয়ার যে আমি আগে ডে 1-এ কেমন ছিলাম, ডে 100-এ কেমন আসি। আই ক্যান অলসো ইউজ এআই টু অ্যানালাইজ মাই বডি, যে ডে 1-এ তোমার শোল্ডার কেমন ছিল, এখন কেমন আছে। সো দ্যাটস ইট। প্লাস আমার ওয়েট চার্ট আমি চেঞ্জ করতে পারতেছি, দেখতেছি কত আগে 60 কেজি ছিলাম, 68 কেজি, 69 কেজি, যেগুলো দেখতে পারতেছি। আমি আমার জাস্ট ব্যাকের ফটো চাই, ব্যাকের ফটো দেখতে পাচ্ছি, খালি ফ্রন্টের দেখতে পাচ্ছি। সো দ্যাটস দি হোল অ্যাপ। প্লাস ইটস বেসিক্যালি কনসিস্টেন্সি অ্যাপ। আমি প্রতিদিন জিমে যেতেছি, আমি লক করতেছি, দ্যাটস বেসিক্যালি ইট। বাট এটার মধ্যে এতগুলো ফিচার আর কি। সো এরকম কোনো কিছু নাই, খুঁজে পাই নাই। সো ইটস ভেরি নাইস। প্রাইসিং হতেছে আমাদের $10 পার মান্থ, অ্যান্ড যদি ইয়ারলি কিনো তাহলে $3 মাত্র। ওকে, এটা কি শুধুমাত্র অ্যাপেলে আছে এখন পর্যন্ত জন্য নাকি? অ্যাপেলে আছে না, অনলি অ্যাপেলে। তাহলে আমি গুগলে এখনো আসে নাই, গুগল অ্যান্ড্রয়েডে আনবো, অ্যান্ড্রয়েডে পরে আনবো প্রবাবলি। পারফেক্ট। অ্যান্ড্রয়েডে আসলে আমরা রিসার্চ করছি, আমি রিসার্চ করে দেখছি নিজে পুরা। ইয়া, ইটস পাবলিশড। সো নাইস। অ্যান্ড্রয়েডের যেটা দেখছি হচ্ছে, অ্যান্ড্রয়েডে মানুষজন পেমেন্ট করে একটা অ্যাপ ইউজ করে কম, অ্যাপেলে ওইটা প্রায় 3-4 টাইমস বেশি, যেটার কারণে বানানো। এটা বাংলাদেশে পসিবল না ইউজ করা, সো খালি বিদেশে ইউজ করতে হবে। আমার অডিয়েন্স ভালো, বাট আমি এই কথাগুলো একটু বলতে মাঝে মাঝে একটু, আমি যেমন একটা জিনিস বানাতে চাইছিলাম, আমার সেটআপ ভালো না খুব একটা, আপনি দেখছেন, বাট আমার যে ডিভাইসগুলো আছে এগুলো মোটামুটি ভালো। আই হ্যাভ 2-3 ডিভাইস, আমি নাম বলবো না। সো এগুলো ধরেন আমি যখন বলতে চাই যে আপনি যখন মার্কেটিং এর কাজ করবেন, অ্যাটলিস্ট ইউ শুড ইনভেস্ট অন আ ম্যাক মিনি, যদি আপনি ভালো কম্পিউটার মানে ল্যাপটপ নাও কিনতে পারেন। সো আমার তারপরে মনে হয় যে না, এগুলো বলা উচিত না, হয়তো শুনতে খারাপ লাগে, কারণ বাংলাদেশের কালচার। সো অ্যাপেল ভার্সেস নন অ্যাপেল, ইটস আ থিং। আপনি কি এটার সাথে পরিচিত?
যে আপনি যখন অ্যাপেল থেকে যখন উবার ডাকবেন রাতের বেলা 11টার সময় ধরেন, ওইটাতে আপনার টাকা 30-40 টাকা বেশি দেখায়। আপনি নো ধরেন আইডিয়া। মনে করেন অ্যান্ড্রয়েড দিয়ে ডাকবেন, অ্যাপেল দিয়ে ডাকবেন, আপনি দেখবেন অনেক সময় অ্যাপেলের ওইটাতে 20 টাকা 30 টাকা এরকম বেশি থাকে। এটা আমি একদিন টেস্ট করে দেখছি। সো ওরা এই আমি টেস্ট জিনিসটার করবো সাথে তো করবো মোটামুটি না। একদিন টেস্ট করেন, আমি হয়তো অ্যাপল ওই দিনই অ্যান্ড্রয়েড কাজ ইউজ করবে না, করি। বাট আমি ইটস আ থিং। মোস্টলি আমার আইফোনটা ইউজ করি, বাট আমি আরেকটা এক্সট্রা অ্যান্ড্রয়েড আছে ইউজ করি। ওটা বেসিক একটা সেফটি ফোন আর কি বলা যায়, জানি আমি কোনোদিন যদি আমাকে কেউ কিছু করে আমি ওখান থেকে সবকিছু অ্যাক্সেস করতে পারি। ইউ নেভার নো, আর আপনি ঢাকায় বাকি আছেন। হ্যাঁ ওইটাই। যেটাই হোক তোমার আম, কি বলতে ইসলাম, হ্যাঁ অ্যাপেল ভার্সেস নন অ্যাপেলের ক্ষেত্রে আমি 6 মাস 7 মাস 8 মাস এরকম হবে মনে হয় ম্যাক ইউজ করতেছি। তার আগে আমি আমার সারা জীবন আমি ইউজ করে আসছি হচ্ছে তোমার উইন্ডোজ, অল মাই লাইফ। আমাকে ডু ইউ রেকমেন্ড জোর করে উইন্ডোজ অর আমাকে ম্যাক ম্যাকে নিয়ে এখন? আসছে। আমি বলি স্টোরিটা বলছি, নীল আমাকে জোর করে ম্যাকে নিয়ে আসছে, আমি আসবোই না। আমার ভালো অনেক ল্যাপটপ ছিল, একটা এক্সপেন্সিভ ভালো ল্যাপটপ ছিল, আসবোই না, তারপরও জোর করে নিয়ে আসছে। একটা M4 এয়ার কিনছি, অ্যান্ড নাও আই নেভার ওয়ান্ট গো ব্যাক। আমি ল্যাক জিনিসকে আমি ভুলে নিজের গেছি তো লাইফ M4 থেকে, এর। মানে ইটস সো গুড। হ্যাঁ ওই কেনার পরে ওটা দেখে পছন্দ হয়েছে বলছি, তখন বলে ভাই কিনো, আমিও কিনে ফেলছি। সো কেনার পরে ইটস লাইক যে আই নেভার ওয়ান্ট গো ব্যাক। আমি সব কিছু বেঁচে, আমার উইন্ডোজ সব ইজি, বেঁচে দিচ্ছি আমি, সব জিনিসপত্র কিচ্ছু ইজি। নাই। ইয়া অ্যান্ড দিস iPhone 14 আমি ইউজ করি। iPhone 14 ইজ স্টিল মাই ফার্স্ট আইফোন। আমি লাইফে তার আগে আইফোন ইউজ করি নাই, সব অ্যান্ড্রয়েড ছিল। সো তো iPhone 14 যারা নিয়েছিলাম, ধরেন বার অনেক হয়েছে, ওই সময় থেকে বসে use কাজ করতেছি। করে, পারফেক্ট, যারা অনেক সময় বসে কাজ করে, আপনার কি মনে হয় না এটা আমি খুব মানে এগুলো অডিয়েন্স রিলেট করতে পারেন, পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছি, নিজের জানার দরকার, তাদের কি মনে হয় না যে ধরেন একটু যদি এনভায়রনমেন্টটা ভালো হয়, ধরেন একটু যদি একটা ভালো ডিভাইস থাকে, এটা কাজ করতে ভালো লাগে জিনিসটা? কারণ কি আমি এটা দেখেছি, ইভেন আমি খুবই টেকনিক্যালি বলতে হবে, মানুষজন না বুঝতে পারে, অনেক এমন প্রফেশনাল মানুষকে দেখেছি, ধরেন একটু যদি ধরেন আপনি একটা অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করেন বা একটু ভালো গেমিং ল্যাপটপ ইউজ করেন ফর ইউর ওয়ার্ক, বা ধরেন আপনি এরকম একটা মাউস ইউজ করেন, তো একটা ভালো জিনিস কিনলে তারা একটু মানে দে ট্রাই টু মানে মেক ফান, না মানে এটা বলার চেষ্টা করে যে আমরা তো সারা জীবন এটা নিয়ে কাজ করতেছি, আমাদের কাজ তো হচ্ছে। এই পুরো সাইকোলজিটা আপনার কাছে কি মনে হয় না একটু পুরনো কর্পোরেট সাইকোলজি এখন দুনিয়াটা যেদিকে যাচ্ছে ওইটার সাথে যায় না? ব্রো অনেস্টলি আই ডোন্ট কেয়ার মানুষ কি বলে না বলে। আমি তো এমন মানুষ যে মানুষ কি বলে আমি অত বেশি এটা কেয়ার করি না। হতে পারে ভিতর অল্প করলেও, বাট এত একটা এমন না যে অন্যদের পরিমাণে যদি ধরি অনেক কম করি না তেমন একটা কেয়ার। সো এটা কেমন টাইপের সাইকোলজি, কি চিন্তা করে মানুষ, কি বলে। আমি যেটা একটা জিনিস রিয়েলাইজ করছি বড় হওয়ার সাথে, যে মানুষ যত বড় হয় তত কম শিখতে চায় জিনিসপত্র। অ্যান্ড নিজে যদি শিখা বন্ধ হয়ে যায় আমি লাইফে গ্রো করা বন্ধ করে দিব। বাট ম্যাক্সিমাম মানুষই আমার আশেপাশে তুমি যখন দেখবা, স্পেসিফিকলি তুমি যারা বয়স হয়ে গেছে দেখবা, বয়স হয়ে যায় যারা, তারা ভুল মানতে চায় না, অনেক কম ভুল মানে। যারা তুমি 40-50 ইয়ার ওল্ড True. দেখবা দুনিয়ায় যতই দেখবা, তারা ভুল কম মানতে চায়, বিকজ তারা শিখতে চায় না। তো আমি নিজেই এটা নিয়ে পার্সিউ করার চেষ্টা করি লাইফে, যে আমি যত বড় হব আমি চেষ্টা করবো আমি জানি শিখতে থাকতে পারি। এখন ওটা যেই ক্ষেত্রেই হোক, এখন আমি আজকে যদি ম্যাকের থেকে উইন্ডোজ বেটার হয়, আরেকটা বেটার উইন্ডোজে আসে, আমি বলবো যে ইয়া ওটা বেটার, বিকজ আমি নতুন শিখছি And যাচ্ছে it এটা is আসলে working. বেটার। ঠিক আছে। হ্যাঁ সো আমি চাই না যে আমি একটা জিনিসে স্টিক হয়ে থাকি, যে আমি অন্য কিছুতে যাবোই না কোনোদিন, জাস্ট বিকজ আমার মাইন্ডে আমি ওটাকে ভালো মনে করছি। ঠিক আছে। সো আমার মনে হয় অলওয়েজ শিখতে থাকা উচিত। অলওয়েজ ভুল হলেও এমন একটা বিগ ডিল না, না জানতেই পারি। ইউ জাস্ট ডোন্ট হ্যাভ টু কেয়ার অ্যাজ মাচ। মানুষ টু মাচ অনেক বেশি কেয়ার করে সব কিছুতে। পারফেক্ট। আমি যে কোশ্চেনটা জিজ্ঞেস Personal আমার কাছে করবো মানে এরকম। অলরেডি মাথায় ছিল। না, এটা খুব ভালো, এই মাইন্ডসেটটা ইজ ভেরি গুড। এন্ড খালিদ ফারহান ভাইয়ের মধ্যেও এটা দেখছি আমি, যে হি ইজ অলসো লাইক দ্যাট। আমি তারপরে খোঁচায় জিজ্ঞেস কেন করি, বিকজ আমি বোঝার চেষ্টা করি যে তারা কি ভাবতেছে, বুঝছেন? এই জন্য যেমন ওনার কোর্স নিয়ে মনে হয় ওনাকে আমি লাস্ট আমাদের একটা পডকাস্ট ছিল, সো ওইখানে আমি 3-4টা কোশ্চেন জিজ্ঞেস করছি, বাট হি ওয়াজ ভেরি কুল অ্যাবাউট ইট। যাই হোক, আমি জানতে চাই ভাই, আপনি কখনো বাংলাদেশি কর্পোরেটে কাজ করেছেন? ডিড ইউ এভার হ্যাড আ ফর্মাল জব, নট আ রিমোট জব, ফিজিক্যাল ডেস্ক জব? জবই করি নাই, আজ পর্যন্ত জবই করি নাই। সো আমি এটাকে আই ডোন্ট লাইক দিস, মানে আই উইল বি অনেস্ট, আই ডোন্ট লাইক দিস। আমি যদি জব ধরতে পারি যে আমার একটা ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট ছিল যার জন্য আমি একটা স্পেসিফিক টাইমে কাজ করতাম, ওটাকে একটা জব হিসেবে ধরতে পারি, তাও এমন না যে ফিক্স ছিল, আমি চাইলে নাও করতে পারতাম, আমার এই ফ্রিডমও ছিল। তো ওইটা হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ জব। প্রতিদিন সকালে উঠে শার্টে ইন করে সিএনজিতে বা বাসে বা পাঠাতে অফিসে যাবেন, 8টার সময়ের মধ্যে ঢোকা লাগবে, ওইটা করছেন কিনা কখনো? ব্রো আমি জীবনে করতে হয় নাই আমার, বিকজ আমি 15 বছরে ফ্রিল্যান্সিং স্টার্ট করছি। সো আমি 16 বছর 17 বছরে আমি অলরেডি 25,000 30,000 40,000 টাকা কামাইতেছিলাম।
তো আমি কখনো আমার ওই আইডিয়াটাই আসেনি যে আমার জব করতে হবে, ঠিক আছে। আমি আই ডোন্ট নো, আমি এটা মাঝে মাঝে একটু চিন্তা করি যে আমার করা উচিত ছিল একটা অ্যাটলিস্ট সেলসে জব করা উচিত ছিল বা কোনো এজেন্সিতে কাজ করা উচিত ছিল, যে আমি বাংলাদেশের পার্সপেক্টিভটা বুঝতে পারি। মাঝে মাঝে মাথায় আসে জিনিসটা, বাট কখনো করা হয় নাই। আই এম ভেরি সরি, বাট কখনো করা হয় নাই। না, এটা এটা খুবই আমি দেখছি এরকম অনেকজন। আমি যেমন একজনের সাথে কাজ করি, উনিও কখনো বাংলাদেশে, সেম আপনার মতো স্টোরি, উনি এরকম 15-16 সাল থেকে আর্টিকেল রাইটিং নিয়ে শুরু করছিল, দেন সে এখন বিদেশি ক্লায়েন্ট নিয়ে একটা ম্যাসিভ এজেন্সি চালাচ্ছে। তারপরে আমি যত জানি নীলও অনেক ভালো করতেছে, নীলও আম শিওর বাংলাদেশে চাকরি করে নাই। সো এই যে ধরেন কিছু আউটলায়ার যারা আছেন, আই উইল ডেফিনেটলি কল ইউর সেলফ অ্যান আউটলায়ার, তারা এই যে কাজ করতেছে এবং তাদের প্রফেশনালিজম, তাদের ইমেল রাইটিং, ধরে না মেইনলি বলে না যে কোনো জায়গায় চাকরি করলে ইমেল রাইটিং বোঝা যায় বা কর্পোরেট যেই স্যালুটেশন থাকে এগুলো বোঝা যায়। সো এগুলো কি অটোমেটিক্যালি ক্যাচ আপ হয়ে যায় বা হোয়াট ইজ দ্য থিং? যেহেতু আমি চাকরি করছি, আপনি করেন নাই, আমি Yes. অনেক চাকরি করে তারপরে ইয়েস আই থিঙ্ক আমার পার্সোনালি মনে হয় যদি তুমি একটা এমন মানুষ হও যে শিখার অলরেডি আগ্রহ আছে অনেক। আমি পড়ালেখা পছন্দ করি না, ওকে। আমি 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 কিন্তু ড্রপ আউট। আমি এই লেভেলস করছিলাম ইংলিশ মিডিয়ামে, এই লেভেলস বলতে এইচএসসি বোঝায়। তারপর আমি আর ইউনিভার্সিটি জীবনে যাই নাই, আজ পর্যন্ত ইউনিভার্সিটি করিনি, আমি 27 বছর কখনো করিনি, ঠিক আছে। আমি ড্রপ আউট। সো আমার কিন্তু শিখার আগ্রহ আছে, আমি যে জিনিস পছন্দ করি ওর মধ্যে শিখতে অনেক পছন্দ করি এখনও। তো আমার মনে হয় যে মানুষের শিখার আগ্রহ আছে ও এমনি সব কিছু শিখে আসে। ইনফ্যাক্ট আমার কাছে পার্সোনালি মনে হয় আমি যদি একটা জবে যেতাম ওই সময়টুকু মাঝে মাঝে লাগে, দুইটাই পার্সপেক্টিভ আছে, ঠিক আছে। যাওয়া উচিত ছিল, আবার যাওয়া উচিত হয় নাই, ঠিকই আছে। কারণ যদি জবে যেতাম আমি একটা জিনিসের মধ্যে আটকে যেতাম। লেটস সে আমাকে জাস্ট সেলসই শিখাইতো, বা জাস্ট সে আমি অ্যাডস করতেছি, জাস্ট অ্যাডসই শিখতাম অট্টুকি। আমি ওর বাইরে অনেক কম শিখতাম, হইতে পারে, বাট হইতে পারে শিখতাম, আমি জানি না, যেটা আমি ওখানে যাইনি। বাট আই থিঙ্ক যদি শিখার আগ্রহ থাকে এগুলো এমনিই চলে আসে। অ্যান্ড ইভেনচুয়ালি আমি যত বললাম, আমি এতগুলো ফিল্ডে কাজ করতে করতে এক একটা জিনিস অ্যাড আপ হয়ে গেছে। লাইক যখন তুমি ক্লায়েন্ট পাবা, তুমি ক্লায়েন্ট কেমনে পাবা? তোমার ইমেল করতে হবে, রাইট? তুমি একটা প্রোডাক্ট বেচতেছো, তোমার একটা নিউজ লেটার লাগবে। সো নিউজ লেটার কেমনে বিল্ড করে দেখি, Exactly. ওখানে ইমেল মার্কেটিং শিখলাম। সো ওভারঅল ইটস জাস্ট একটা জিনিস ট্র্যাক করতে করতে ইউ জাস্ট লার্ন। ওইভাবেই হয়েছে আর কি। আমি এটা কোনো কেমনে হয়েছে আসলে জানি না, হয়ে গেছে। সেম 100% সেম। আপনাকে দোজ অফ ইউ আর ওয়াচিং, তাদের জন্য একটা টাকা বেশি কামানো, যারা মিডিয়া বাইং বা অ্যাডস নিয়ে কাজ করেন বা যারা গ্রোথ মার্কেটিং বা মার্কেটিং নিয়ে কাজ করেন, মানে সহজে বললে তাদের জন্য একটা টাকা কামানোর একটা হ্যাক বলি, কিন্তু আপনারা এটা মানে অ্যাবিউজ করবেন না, অ্যাবিউজ করলে আমির দোষ না। সো এটা হচ্ছে আপনি কোনো একটা খুবই ট্রেডিশনাল জায়গাতে যাদের মার্কেটার বা ডিজিটাল মার্কেটার বা টেকনিক্যাল কোনো একটা রোলের চাকরি লাগবে, মানে লোক খুঁজতেছে, এমন একটা জায়গায় জয়েন করেন। জয়েন করার পরে কি করবেন? আপনি একটা সহজ কাজ, সেগুলোকে খুব তাড়াতাড়ি করার জন্য আপনার আন্ডার একজনকে নেবেন, নিয়ে তাকে দিয়ে কাজগুলো করাবেন, আর ওই টাইমে আপনি অফিসে বসে ফ্রিল্যান্সিং করবেন, বিভিন্ন ক্লায়েন্টকে খ্যাপ মারবেন। এটা আমার আইডিয়া না, আমাকে একজন বলছিল, সে একটা এজেন্সিতে চাকরি করে, সেই এজেন্সিতে প্রায় তখন 40 থেকে 60 হাজার টাকা স্যালারি পায়। এটা আমি 2022-23-এর কথা বলতেছি, ঢাকার গুলশান একের একটা এজেন্সি। তো সে আমাকে তখন বলতেছে যে রবির অফিসটার ওখানে, তো আমাকে বলতেছে যে ভাই, এটা একটা প্ল্যান করতেছি, কোন একটা ব্যাংকের নাম বললো, ওই ব্যাংকে সে ইন্টারভিউ দিতে যাবে, তার সাইকোলজি এইটা, সে যদি ব্যাংকে যায় তাহলে সে আরো 3টা এক্সট্রা ক্লায়েন্ট নিতে পারবে, এবং প্রত্যেকটা ক্লায়েন্টের কাছ থেকে সে ব্যাংকে যতটুকু স্যালারি পায় 50-60 হোয়াট এভার, ওই টাকাই নিতে পারবে, এতে তার লাইফটা সেট হবে। আমার মনে হচ্ছে ওকে, এইভাবে তো আমরা চিন্তা করি না। সো এটা একটা আন্ডাররেটেড হ্যাক, এখন ইউজ করতে পারেন। বিকজ আমি নেক্সট কোয়েশ্চেনটা আপনার কাছে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, আমার কাছে মনে হয় বাংলাদেশে এখন এআই অ্যাডপশনটা কর্পোরেট লেভেলে খুব একটা বেশি না। কোনো এক্সপিরিয়েন্স, কোনো কিছু শেয়ার করতে চান, বা আপনি কি মার্কেট যখন ঘাটান, এনিথিং দ্যাট ইউ থিঙ্ক, যেটা আই পডকাস্টে থিঙ্ক বলতে চান? অপরচুনিটি অনেক বেশি এই অটোমেশনের রাইট নাও বাংলাদেশে। বাট এখন পর্যন্ত আমার যেটা আমার একটু উইয়ার্ড লাগে জিনিসটা, কারণ বাংলাদেশে এখনও এআই সেল করাটা একটু ডিফিকাল্ট। যেমন একটা আমি অ্যানালজি বলি অলওয়েজ, যে বিদেশ থেকে যখন বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসে, আগে বাংলাদেশকে বেচতে হয়, পরে আমার কোম্পানিকে বেচতে হয়। দেখো বাংলাদেশে ইনভেস্টমেন্ট আনতে পারবা, বাংলাদেশে সেই দেখো আমার কোম্পানি এটা করে। সো দুইটা ফর্ম অফ সেলিং হয়, আগে বাংলাদেশ বেচো, পরে তোমার কোম্পানি বেচো। এআইয়ের ক্ষেত্রেও অনেকটা সিমিলার। আগে এআই বেচার আগে আমার ওকে আগে এআই বুঝাইতে হয় এই জিনিসটা কি, তারপর গিয়ে আমি স্কিলটা বেচতে পারি, সার্ভিসটা বেচতে পারি। তো যত মানুষজন এখনও অ্যাডপ্ট করে নাই পুরোপুরি, আই থিঙ্ক আস্তে আস্তে হবে। আমি তো এখনও ট্রাই করিনি বাংলাদেশে বেচার, আমাকে অনেকজন রিচ আউট করছে আজ এখন পর্যন্ত, যেহেতু আমার একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি হইতেছে। অ্যান্ড আই থিঙ্ক ওভারঅল ইন দ্য নেক্সট 1 to 2 ইয়ার্স অনেক ফাস্টার দেখবো, যখন অ্যাডাপ্টেশন একটা কোম্পানি করবে অনেক ফাস্ট। যখন এআই ভিডিও কিন্তু অনেক অলরেডি অ্যাডাপ্ট করছে। আজকে আমি কিসের জন্য একটা অ্যাড দেখলাম খেলা দেখার সময়, আমি দেখেই মনে হলো যে হচ্ছে এআই দিয়ে ভিডিওটা বানাইছে, বা ব্রাজিল আর্জেন্টিনা হাক করতেছে, এরকম একটা কিছু, কোনো জুসের একটা অ্যাড হবে। সো আস্তে আস্তে এআই ভিডিও যত অ্যাডাপ্ট করছে, ইভেনচুয়ালি এআই অটোমেশন অ্যাডাপ্ট করা শুরু করবে স্পেসিফিক সেক্টরসে। যেটা আমি একটা শার্ক ট্যাঙ্কের একটা জাজ আছে বাংলাদেশের শার্ক ট্যাঙ্কের,
আমি তার নামটা ভুলে যেতেছি, সে একটা মানে মার্কেটিং এজেন্সি চালায়, লুঙ্গি বুঝতে পরে পারছি খালি। কার কথা আমি বলতেছেন। নামটা ভুলে গেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর নাজিম নাম ওনার বলতেছি নাম, একটু, নাজিম ফারহান হ্যাঁ মনে হয়। নাজিম, নাজিম, জি। সো নাজিম ভাই, সে একটা কথা বলছিল শার্ক ট্যাঙ্কে, আমি জানি না এটা কতটা ট্রু, বাট আমি দেখার সময় শুনছিলাম যে সে বলছিল যে বাংলাদেশে এখনো এআই এর থেকে হিউম্যানকে হায়ার করা ইজ চিপার, অ্যান্ড ইটস ইয়েস। স্টিল ফেয়ারলি চিপার, সে বলছিল, ঠিক আছে। তো সে যত এটা বলছে, and সে যত এত বড় একটা এজেন্সি চালায় বাংলাদেশে, সে হয়তো বুঝেই বলছে জিনিসটা। সো আমি ওখান থেকে যদি দেখি, আমার মনে হয় এটার কারণেই এখন অ্যাডাপ্টেশনটা অত বেশি একটা আসে নাই। এআইয়ের যেটা বেনিফিট হচ্ছে, এআই 100% রাইট হয়, লাইক 99% অ্যাটলিস্ট রাইট হয়, অনেক রেয়ারলি একটা ভুল করে, অনেক রেয়ারলি। এই বেনিফিটটার জন্য কি এখনো মানুষ এক্সট্রা একটু টাকা দিতে রাজি আছে কিনা, এটাই আই ডাউট, আই ডোন্ট থিঙ্ক সো, নট ইয়েট, হইতে পারে অ্যাকর্ডিং টু হিম। সো আই গেস এই জন্য অ্যাডাপ্টেশনটা আসে নাই। না, সিন্স আই এম অলসো রানিং টিম, যেখানে আমাদের অফলাইনে 16 জন আছে, এন্ড আমার সাথে কাজ করে হচ্ছে টেকনিক্যাল সাইডে রিমোটলি কাজ করে আরো 10 জন, 7 জন, আমি যদি ভিএ কে ধরি 10 জন মতো। আমি বলতে পারি আপনাকে অনেক ক্ষেত্রেই আপনার, যেমন আমি এআই সাবস্ক্রিপশনে, এটা আমি আরো পডকাস্টে বলছি, 11,000 টাকা আমি দেখলাম এই মাসে, আমি যদি উইসপার ফ্লো এবং ক্যানভাকে ধরি, ক্যানভা না হলে কি বলে, ঠিক ক্যাপকাটকে ধরি, যাচ্ছে 11,000 টাকায় ইউ ক্যান গেট সামওয়ান যে আপনাকে হয়তো এর অনেক কিছু করে দেবে। বাট আমি আসলে অবশ্যই এআই কেই চুজ করবো, বিকজ আই এম ভেরি ফাস্ট অ্যাট টাইপিং এবং কন্টেক্ট সুইচিং আমি অনেক ফাস্ট। এটা হয়তো এডিএসডির কারণে আমি জানি না, বাট আমি খুবই অস্থির টাইপের মানুষ, আমার কথার স্পিড 2.5x বা আমি জানি না। সো আমার জন্য হয়তো ওইটা ট্রু, বাট কিছু হিউম্যান রোলে কিন্তু ইটস মানে স্টিল আমার কাছে মনে হয় যদি আপনি হিউম্যান হায়ার করেন, হয়তো আপনি অ্যাজ আ বিজনেস ওনার বেটার করবেন। এটা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, এগেন, মানে বাংলাদেশে এখনো একটা টায়ার অফ পিপল আছেন যারা এখনো পর্যন্ত একটা চাকরি ইজা তাদের জন্য বিশাল থিং। সো এখানে একটা আপনার অপরচুনিটি আছে, যারা ফাউন্ডার আছেন তারা ঢাকার বাইরে ডিসেন্ট্রালাইজ করতে হবে আর কি, এবং ওইখানে যদি তাদেরকে আপনি এডুকেট করাতে পারবেন, নেক্সট 2-3 বছর অ্যাকচুয়ালি ভালো করতে পারবেন। এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি যদি কুষ্টিয়ার লোক বকা দিবে কিনা, কুষ্টিয়া আছে, চুয়াডাঙ্গা আছে, বা এই পাশে ধরলে আপনার বরিশালের আশেপাশে, মানে মেইন সিটিটাতে যাওয়া যাবে না, তার আশেপাশে সিটিতে একটা প্রাইম জায়গাতে যে করতে হবে। যেমন ইন্ডিয়াতে কিন্তু ভাই এটা আছে, আপনার লখনৌ, তারপর ধরেন আরো কিছু এমন মেট্রো সিটি হয়ে গেছে দিল্লি এবং মুম্বাইয়ের মানে বাদেও, যেটার কারণে ওরা ডিসেন্ট্রালাইজ করে ভালো করতেছে। আমার কাছে মানে বাংলাদেশ এখনো ইয়েট টু গো দেয়ার, অ্যান্ড উনি যেটা বলছে ভেবে চিন্তেই বলছে। আর কিছু রোল আছে ভাই যেখানে অ্যাকচুয়ালি হিউম্যান টাচ লাগবেই আপনার। ক্লায়েন্ট সার্ভিসিং এ বাংলাদেশের ক্লায়েন্টরা এখনো পর্যন্ত টেকনিক্যালি অত সলভেন্ট না, যে যেমন আগের দিন বলতেছিলাম, আমি কাকে বলতেছিলাম, ফারহান ভাইকে কার জন্য বলতেছিলাম, যে আমার একটা ক্লায়েন্ট, আমাদের তো বাংলাদেশে আছে প্রায় টোটাল মিলে 40টা মতো ক্লায়েন্ট আছে, সব মিলাই ধরলে 40-45টা, কেউ এখনো পর্যন্ত বলে না যে ভাই চ্যাট জিপিটি অ্যাডের কি অবস্থা। কিন্তু আমার ইউএস এর যে 2টা ক্লায়েন্ট আছে, একজন বলছে যে তন্ময়, হাই, উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু সি ইফ চ্যাট জিপিটি ওয়ার্কস অন ফর আস। তারপরে তাকে বুঝাইতে হলো যে চ্যাট জিপিটিতে এখন আমরা ডিরেক্টলি লিড পাবো না, আমরা এই করবো ওই করবো, দিয়ে অলরেডি আমরা চ্যাট জিপিটি আর চালাই দিছি ওখানে গত 1 মাস ধরে। সো অ্যাডপশন কিন্তু আমেরিকায় বেশি, বাংলাদেশে কম। সো এই হচ্ছে আমার কাছে একটা জিনিস মনে হয়। আমি আপনার অনেক অ্যাড দেখছি আসিল ভাই, যে যেখানে আপনি দেখতেছি যে আপনি কোনো একটা কোর্স বা কিছু করাইতেন, যেখানে সবাই এআই দিয়ে কিছু একটা করা শিখবে। ইজ ইট দ্যাট সেম ওয়ান যেটা আপনি বললেন যে মার্কেটিং এজেন্সি করবেন, যেখানে শুধুমাত্র আপনি একটা ওয়েবসাইট বানাবেন, সেখান থেকে ক্লায়েন্ট পাবেন? হ্যাঁ, সেম। আচ্ছা, ওই আইডিয়া আমার সামনে আসছে। নাইস ভাই। চ্যাট জিপিটির রিসেন্ট যে মডেলটা, আর কি একটা করবো, কতদিন হয়েছে এখনো পর্যন্ত? শুরু হয় না, জুলাই 15 থেকে শুরু হবে। সো প্রি Perfect. রেজিস্ট্রেশন, তারপর বলা যাবে কতজন জয়েন করছে? লাইভ তো আমাদের টোটাল 300 ছিল। আমাদের ওয়েবসাইটে লাইভই বলা আছে, so আমি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি, একটা সেকেন্ড। মানে এটা লাইভ কাউন্টার তো। সো আমাদের এখানে 200টা স্পট ওপেন করছিলাম, 300 জন অলরেডি ছিল। সো ফার 128টা বাকি আছে আর কি, আরও 10 দিন মতো আছে রেজিস্ট্রেশনের। সো হইতে পারে টোটাল তাহলে জয়েন করছে কত? থাকবে হইতে পারে 372, যদি আমার ম্যাথস ভুল না থাকে। গুড নাম্বার বাংলাদেশে, গুড নাম্বার, ভেরি গুড নাম্বার। ওকে, বা বাংলাদেশের পডকাস্ট নিয়ে আপনার কি মতামত? আমরা চ্যাট জিপিটি নিয়ে যাব। পডকাস্ট বাংলাদেশে অনেকগুলা হচ্ছে, কিন্তু বাংলাদেশে ধরেন আমরা কয়েকটাকেই চিনি, আমারটাও ভালো না, অনেকেরটাই ভালো না, যেমন যারা করতেছে। আর কি আমি একটাকেই চিনি, ইটস কল্ড ওপেন ট্যাবস পডকাস্ট, আপনারা চলে গিয়ে দেখতে পারেন। না, ওপেন ট্যাবসের কোয়ালিটি অনেক ভালো। দোজ অফ ইউ আর ইন্টারেস্টেড অ্যাবাউট টেক, মার্কেটিং অ্যান্ড বিল্ডিং প্রোডাক্ট, ভিডিও এডিটিং, সো আই থিঙ্ক ইটস আ গুড ওয়ান। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কোয়েশ্চেনটা এরকম, যে বাংলাদেশে ধরেন অনেক পডকাস্ট হচ্ছে, আপনি নিজেও একটা করতেন, কিন্তু কোনো কারণে আমার কাছে মনে হচ্ছে যে ধরেন আপনি ডন ভাইয়ের সাথে দেখছি, বাট
কেন আপনি একদম ফুল টাইম পডকাস্টার হয়ে যাচ্ছেন না, যে ওকে আমি একদম 50টা 20টা 60টা এরকম চ্যানেল বানাবো, আমাদের তো আপনার তো এআই এজেন্ট দিয়ে ক্লিপ কেটে কেটে আপলোড করবেন, আর আপনার তো নীল নাফিস আছেই, বলবেন যে ভাই চিপার রেটে তুমি আমাকে করে দাও, হোয়াট এভার ইট ইজ, ওয়াই উই আর নট ডুইং ইট, এই নীলকে afford করা সাইকোলজিটা বুঝতে possible চাই। না, bro. আই বললাম নো নীলকে নীলকে afford অ্যাফোর্ড করা করা পসিবল না, possible আপনি না। আটকায় গেছেন। শোনা যায় এখন শোনা যায়। দ্য কোয়েশ্চেন বিং দ্য সেম, তাহলে আপনি এই পডকাস্ট করতেছেন এন্ড ইউ আর গুড এট ইট, ওয়াই আর ইউ নট স্কেলিং ইট? দ্যাটস মাই কোয়েশ্চেন। ব্রো। একটা রিজন হইতেছে পডকাস্ট করতে অনেক লেজি লাগে, ঠিক আছে, ইটস টু মাচ এফার্ট, নাম্বার ওয়ান। নাম্বার সত্যি যদি অনেস্টলি বলি, নাম্বার টু আমার যে এটা কি ডন সামলানির সাথে যে রেকর্ডিং পর্যন্ত পডকাস্টটা যাওয়ার জন্য গাড়িতে এফোর্টটা? না, সো বলতেছি সো নাম্বার টু হইতেছে আমার কাছে বাংলাদেশে এখনো কোনো পডকাস্ট স্টুডিও পছন্দ না। নাম্বার ওয়ান একটাই খালি পছন্দ আছে, সেটা হচ্ছে রুম অফ রেকর্ডিং, কিন্তু ওটা এত মানুষ পডকাস্ট করে যে আমি করতে চাই না, ঠিক আছে। সো বিকজ ইটস দ্য সেম। আমি ওখানে জিজ্ঞেস করছি যে ভাই আমার কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাবে কিনা, বলছে যে পসিবল না, সো এই কারণে আই ক্যানট, নাহলে আমি প্রবলি করতাম, তাও দেখি করতে পারি, আমি শিওর না। ইটস জাস্ট এত পডকাস্ট করা হয় একই জায়গায়, ইটস আর করতে ইচ্ছা করে না, মানে ইচ্ছাটা চলে যায়, একটু ডিফারেন্ট হওয়া লাগে, বুঝছো। আরেকটা জিনিস হইতেছে যে লেজি তো বললাম আমি, আরেকটা জিনিস হচ্ছে ডন সামরানির সাথে যে পডকাস্টটা দেখছো ওটা ওয়াজ ফান্ডেড বাই খালিদ ফারহান, সো ইটস নট লাইক আমি নিজে পডকাস্ট করতেছি, ঠিক আছে। তো খালিদ ফারহান ভাই আমি প্যাসিভ জার্নাল, ওটা প্যাসিভ জার্নালের পডকাস্ট, ওটা আমার পডকাস্ট না, সো আমি প্যাসিভ জার্নালের জন্য করছি। নেই মনে হয়, এখন delete করে দিছে। মার্কেটিং হয়, আছে ইউটিউবে আছে, কোথাও আছে, ইউটিউবে সার্চ করলে পাবা, কোথাও আছে। ও আচ্ছা। আর আমার যেটা পডকাস্ট দ্য আরশিল হক শো, ওইটা আমি হইতে পারে কন্টিনিউ করবো, কখনো আমার করতে ইচ্ছা করে আবার ইচ্ছা করে না। সো ইটস পডকাস্টে যেটা সমস্যা হইতেছে, পডকাস্টে গিয়ে জাস্ট কথা বললেই তো হয় না, ইউ স্টিল হ্যাভ টু ডু রিসার্চ, তোমার গেস্টের উপর একটু জানা লাগবে, তুমি একটু বেটার কোয়েশ্চেন্স করতে পারো, বেটার আনসার যেন পাও, যেন তুমি বেটার কথা বলতে পারো। খালি তো গিয়ে কথা বললে আর কি হয় না, জিনিসটা অত সুন্দর হয় না অ্যাটলিস্ট। সো ওই এফার্টটা দেওয়ার মতো এখন অ্যাটলিস্ট এনার্জি নাই। 2 বছর আগে হইতে পারে করা উচিত ছিল, যেই সময় এত কিছু ভাইরাল হয় নাই। আই থিঙ্ক বাংলাদেশে পডকাস্ট সিনে এখনও অনেক অপরচুনিটি আছে, হিউজ অপরচুনিটি আমার পার্সোনালি মনে হয়, কাজ 2 সেন্স বাদে বিজনেস হিসাবে কেউ অত বড় করতে পারে না। সামির স্ক্যানের পডকাস্ট দেখলাম ভালো করতেছে, বাট ইটস স্টিল ভেরি সেলিব্রিটি আর ওরিয়েন্টেড, লাইক পলিটিক্যাল ইয়েস সেলিব্রিটিজ Yes. ওরিয়েন্টেড। ইন টার্মস অফ পিওর নলেজ যদি আমরা যাই, আই ডোন্ট থিঙ্ক সো এখন পর্যন্ত বাংলাদেশে ওই লেভেলে পডকাস্ট আছে 2 সেন্স বাদে। 2 সেন্স অ্যাকচুয়ালি রিচড ইটস এটাই। সো আই থিঙ্ক স্কোপ আছে, Actually, হইতে পারে আমার করতে কাছে পারি, জানি না, podcast- মানে তুমি বলতেছো করতে পারি। আমি বলি পডকাস্টের মেইন প্রবলেমটা আমার কাছে যেটা মনে হয়, ইটস আ লট অফ মানি টু ইনভেস্ট ফর নাথিং, বিকজ আমি এটা নিয়ে ইচ্ছা করে কথা বলতে চাই, বিকজ ইউ আর নট গেটিং স্পন্সর ওয়েন ইউ আর স্টার্টিং। আর স্পন্সর হইলেও ধরেন যদি কেউ স্পন্সরশিপ নেওয়া শুরু করে, তাহলে না বোঝা যায় আসলে গেস্টের কোয়ালিটি অনুযায়ী, বিকজ দ্য পার্সন দ্যাট ইজ কামিং টু ইউর শো বাই পেইং মানি, অবশ্যই হয়তো সে, এটা আমি বলতেছি না যে তাকে কেউ ডাকে না এরকম কিছু, হয়তো সে অনেক ওয়ান্ডারফুল একটা মানুষ, কিন্তু সে হয়তো তার ডেলিভারিটা একটা মানুষ ধরেন আপনার মতো হবে না বা খালিদ ফারহানের মতো হবে না। সো এটার জন্য যেটা হয়, ওই শোটা আসলে ভালো হয় না। অ্যান্ড ইউ স্টার্টেড ইউর শো বিকজ অফ আ থিং যে ইউ হ্যাড আ প্যাশন টু নো ফ্রম মেনি পিপল। লাস্ট মানে যেটা বলে যে আমার একটাই জিনিস যে আমি কিউরিয়াস টু নো, আমি আই ডোন্ট কেয়ার, আমার যে কোয়েশ্চেন জিজ্ঞেস করা সেটা আমি করি। সো আমিও এই পডকাস্টে আপনার সাথে কিন্তু ওইটাই করতেছি। সো আমার কাছে মনে হয় অনলি প্রবলেম বিং ইটস টু এক্সপেন্সিভ, অ্যান্ড পডকাস্টের রেভিনিউ মডেলটা আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত খুব মানে ক্লিয়ার না। খুব আমার কাছে বাংলাদেশের ব্র্যান্ডের মনে হয় খুব কম ব্র্যান্ডই আছে এমন যারা ইটা বোঝে যে একটা পডকাস্টে যদি আমি একজনকে ফান্ড দেই, তাহলে ওইটা অনেক বলবে। আমি আপনাকে ছেড়ে দেবো ফ্লোর, আমি লাস্ট একটা কথা বলি। যেমন ধরেন আমাদের তো ক্লায়েন্টই আছে অনেক ক্লোদিং ব্র্যান্ড, তারা জানে যে আমার একটা 20,000-এর চ্যানেল আছে, আমি তারা এখন দিলেও আমি নিবো এরকম বলতেছি, আমি বোঝানোর চেষ্টা করতেছি যে হাউ দ্য ভ্যালু প্রপোজিশন মাইট ওয়ার্ক। আমি ঢাকাতে যখন শুটগুলা করি, তারা কিন্তু আমাকে বলতো তনয় ভাই, উই ক্যানট পে ইউ মানি সিন্স উই আর ইউর ক্লায়েন্ট, উই আর অলরেডি পেইং ইউ মান্থলি। আপনার প্রত্যেকটা পডকাস্টে আপনাকে আমি টি শার্ট দিব, এভরি পডকাস্ট ইউ আর গোয়িং টু গেট আওয়ার টি শার্ট। এটা কত টাকা? একটা টি শার্ট 1,000 টাকা, 2,000 টাকা। ও যদি আমাকে, আমি মান্থলি 4টা করি, 4 দুগুনি কত, 12,000, 8,000 টাকা। 8,000 টাকায় আমি ওকে কিন্তু না বলতাম না, এখন হয়তো না বলবো অবশ্যই, বাট এটা কিন্তু অনেক এরকম আনট্যাপড অপরচুনিটি আছে। সো এরকম জিনিসপত্র আমি দেখি যে ব্র্যান্ডরা হয়তো ওটার ভ্যালু বুঝে না। নো, দ্যার ইজ নো ওয়ান, এখনো পর্যন্ত কারোর কাছ থেকে টাকাও নেই। আচ্ছা আচ্ছা, এটা কি মানে আসে নাই নাকি রিচ আউট করো নাই, কোনটা?
আমিও রিচ আউট করি নাই এবং আমি গেস্টদের কাছেও রিচ আউট করি নাই। যেমন আপনার সাথেই তো আমার কতদিন ধরে কথা হচ্ছিল কমেন্টে এখানে ওইখানে। সো যেমন সমস্যা যেটা হয়েছে যে এখনো তো আমাদের এজেন্সিটা একটু আর্লি স্টেজে আছে, রেভিনিউ মডেলে একটা লেভেল পর্যন্ত টাকা যদি জমাইতে না পারি তাহলে যেটা হয় যে পরবর্তীতে যদি ইনকেস কয়েকটা ক্লায়েন্ট চলে গেল, মালয়েশিয়া ক্লায়েন্টের সমস্যা আছে, খুব ভালো কাজ করবেন আপনি, সব ঠিক আছে, হঠাৎ করে বলবে যে আই থিঙ্ক উই শুড টেক আ ব্রেক নাও, উই জাস্ট ওয়ান্ট টু অ্যানালাইজ সাম থিংস, আই এম গোয়িং টু চায়না, আই থিঙ্ক উইদিন 2 মান্থস আমরা আবার কথা বলবো, কোনো সমস্যা নেই কিন্তু। সো এরকম প্রবলেম আছে, এই জন্য আমরা ওই দিকটা একটু আগে চেষ্টা করতেছি ঠিক করার। সো এই জন্য পুরোপুরি নামা হয় নাই। ওকে, এবার ফ্লোর আপনার উপর বলেন। এটা আমি যেটা বলতে চাইছিলাম, তো আমি ওই জিনিসটা চিন্তা করছি, ঠিক আছে, যে আগে আমি এটা বলে নিই। তোমার যখন কেউ এমন ইউজুয়ালি যেটা হয় হলো, যখন কেউ ছাড়তে চায় বলে যে আমি উই শুড টেক আ ব্রেক নাও, অলওয়েজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডু ইট ইজ আমরা তোমাকে একটা মাস ফ্রি দিতেছি, তুমি একটা মাস আমার সাথে ফ্রিতে কাজ করো, তারপর নেক্সট মান্থে এসে আবার চিন্তা করো। সো ততদিনে আবার মানুষের মাইন্ড অনেক সময় চেঞ্জ হয়ে যায়। সো দ্যাটস আ গুড ওয়ে টু ডু ইট, ঠিক আছে। এটা উই অলরেডি ডু ইট, আমরা এটা নোটিস করছি। হ্যাঁ, আমরা অলরেডি নোটিস করছি, ইট ওয়ার্কস মানুষের জন্য, সবার জন্য বললাম আর কি। আর নেক্সট হচ্ছে আমি যেটা বললাম, আমি পডকাস্টে আমি নিজে চিন্তা করছি জিনিসটা। ফার্স্টে আমি শুরু করছিলাম পডকাস্ট দিয়ে। আমি হুসেন ইলিয়াস, যে পাঠাওয়ার ফাউন্ডার, তার সাথে পডকাস্ট করছিলাম। আমার একটা ফ্রেন্ড আছে যে মোহামেডানে খেলতো ফুটবল, এখনও আছে 2টা এপিসোড আমার চ্যানেলে। ওনাদের দুজনের সাথে ফার্স্ট 2টা এপিসোড করছিলাম। ইলিয়াস ভাইয়ের সাথে নাম্বার 1 করছিলাম, তারপর ওর সাথে করছিলাম নাম্বার 2। 2টা পডকাস্টই ভালো হয়েছিল, খারাপ না। এটা প্রায় 2-3 বছর আগের কাহিনী, ঠিক আছে। সো তখন 2 সেন্সও এত বড় হয় নাই। তো একদম পডকাস্ট চিন্তা নিউ, খালি ট্রাইনোমিয়াল পডকাস্ট মনে হচ্ছিল ওই সময়, ভালো করতেছিল। অ্যান্ড আমি নোটিস করছিলাম যে ইট ডাজেন্ট ডু ওয়েল, তারপর অত ভালো করে না। এখন আমার হইতে পারে অনেকগুলো পডকাস্ট করার পরে ভালো করতো, বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, আমার কাছে আরও ইজি লাগতেছে যে আমি নিজের পার্সোনাল ব্র্যান্ডটা বড় করি। পার্সোনাল ব্র্যান্ড বড় করার পরে যখন আমি একটা পডকাস্ট করবো, আরও ইজিলি আমার পডকাস্টটা গ্রো করবে অনেক ফাস্টে, অ্যান্ড আমার রেভিনিউ মডেলটাও সহজ হবে, বিকজ আমার একটা ফেস ভ্যালু থাকবে। তো ওই অ্যাঙ্গেল থেকে আমি আর কি চিন্তা করছিলাম যে আচ্ছা পরে করবো। অ্যান্ড পডকাস্ট করা তখন আরও বেশি এক্সপেন্সিভ ছিল, তখন স্টুডিও ছিল না যখন আমি স্টার্ট করছিলাম, তখন আরও বেশি টাকা লাগতো, অনেক বেশি টাকা লাগতো, বিকজ এত স্টুডিও ছিল না। এখন ভরপুর স্টুডিও, তো সবাই একটা প্রাইসিং রেঞ্জে সবাই কমে আসছে আর কি, কমতে। সো এটার জন্যই আর কি কন্টিনিউ করা হয়নি, বাট হোপফুলি করবো, দেখা যাক। না, ব্র্যান্ডের জন্য আমি ওই জিনিসটা বললাম যে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমারটা তো অনেক ছোট চ্যানেল, আমাকে না ধরেন প্রাইম কিছু আছে বাংলাদেশের। সো যখন ওয়েন ইউ আর রিচিং আউট টু ব্র্যান্ড অ্যান্ড ইউ আর টকিং অ্যাবাউট সেলস, ডোন্ট রিচ আউট টু এমন ইনফ্লুয়েন্সার, ধরেন তার কথা কম শুনে, তার চেয়ে আপনি যদি একটা ভালো বাংলাদেশের ইভেন 2 সেন্সকেই স্পন্সর করেন, ওইখান থেকে কিন্তু আমি বলতে পারি যে মানে প্রবাবিলিটি অফ গেটিং সেলস ইজ হায়ার, বিকজ এটা অনেক লম্বা সময় পর্যন্ত দেখে। এটা একটা জিনিস, আন্ডাররেটেড মার্কেটিং এমন পডকাস্ট যারা ভালোই স্পন্সরশিপ পাইছে, লাইক তোমার বাংলাদেশ থেকে একটা স্পন্সর থেকে তোমার 10-15 লাখ টাকার পাইছে, মানে একটা এপিসোড না, ফিউ এপিসোডস টানা, বুঝতে পেরেছি এরকম আমি যা চিনি। সো শুনছি, সো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ ব্যাড ডিল। লাইক আমি যদি লেটস সে 6টা এপিসোড, 5টা এপিসোড, 5টা না 10টা এপিসোডে আমি যদি 10 লাখ টাকা পাই, 1 লাখ টাকা করে পার এপিসোড, আই ডোন্ট থিঙ্ক ইটস ব্যাড, আই ডোন্ট থিঙ্ক ইটস দ্যাট ব্যাড একটা পডকাস্ট হিসাবে বাংলাদেশে, আরও বেশিও পাই ইনফ্যাক্ট। হ্যাঁ, আপনার ভিডিও এডিটিং কে করে? আমার এডিটর আছে, এডিটর করে, আমি জাস্ট দিয়ে ও সব করে। Why it is becoming really hard to find a good editor? বলেন, টাকা, is it about the money or কি হচ্ছে? আমি খুব প্যারা খাচ্ছি। আই থিঙ্ক এটার সলিউশন হইতেছে নিডের এসে একটা ভিডিও বানানো দরকার, যে ভাই সবাই এজেন্সি ওনার না হয়ে কয়েকজন ভিডিও এডিটর হও, ঠিক আছে। আই থিঙ্ক বাংলাদেশে সব ভিডিও এডিটরসরা এজেন্সি ওনার হইতে চায়, এখানে সমস্যাটা। কিন্তু সমস্যা হচ্ছে যে এজন্য কোয়ালিটি ঠিক রাখতে এজেন্সি পারে ওনার না, হইতে চায় it's a big অ্যাকচুয়ালি problem। না, এজেন্সি ওনার মাই ব্যাড আমি ভুল বলছি। বাংলাদেশের সব এডিটররাই আই থিঙ্ক ম্যাক্সিমাম তারা প্রাইভেটলি কাজ করে বেশি টাকা পায় বাংলাদেশে কোনো এজেন্সিতে চাকরি করার থেকে। ওকে, সো আমি যদি একটা এডিটর হই অনেক ভালো, আমি বাংলাদেশে কোনো এজেন্সিতে চাকরি পাই, সেটা হচ্ছে যে কোনো এজেন্সি, আমি কারণ নাম নিলাম না, ওখানে আমার স্যালারি শুরুতে হতে পারে, যদি অনেক ভালো এডিটর হয় শুরুতে হতে পারে যে 30,000, পরে 40,000, পরে 50,000 এরকম। আমি বিদেশে একটা ক্লায়েন্ট ধরলে আমি $500 থেকে $1,000 পাইতেছি অ্যাট দ্য সেম কোয়ালিটি। সো এফার্টটা অনেক কম এই পার্টে, একটা ক্লায়েন্টেরই কাজ করতেছে, ওই এজেন্সি আমি অনেকগুলোর কাজ করতেছি, আমার 9 to 5 করা লাগতেছে, প্লাস এক্সট্রা আওয়ার্স করা লাগতেছে। সো আই থিঙ্ক এখানেই জিনিসটা, ভিডিও এডিটিং স্কিলটা এত মনিটাইজেবল কারেন্টলি ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ সবাই রিলস বানাইতেছে, এত পার্সোনাল ব্র্যান্ডস বাড়তেছে, এত কন্টেন্ট বাড়তেছে, এত মনিটাইজেবল একটা স্কিল, যে আমার কাছে মনে হয় তাই বলেই এখন একটা ভালো এডিটর পাওয়া এত ডিফিকাল্ট, বিকজ ভালোরা ওর নিজেরাই এত টাকা নিজেরাই
কাজ পাইতে টাকা কামাইতে পারে। লাইক তুমি একটা ক্লায়েন্ট 2টা ক্লায়েন্ট পেতে কিন্তু তোমার বেশি মানুষকে খুঁজতে হয় না। তুমি যদি 1000 জনকে মেসেজ পাঠাও, তুমি একটা ক্লায়েন্ট পাওয়া তোমার জন্য প্রিটি লাইকলি, অ্যান্ড ইটস মাচ ইজিয়ার একটা জব করার থেকে। সো এটা ভালো এডিটর কেন করবে না ওটা, মানে আমি থাকলে এটাই করতাম। না, ইটস ফেয়ার। একটা প্রবলেম যেটা আমি দেখি যে অনেকে আসলে যারা রিচ আউট করে, ধরেন যারা একটু অনেকদিন ধরে কাজ করছে মার্কেটে, তাদেরকে আরেকজনের ভিডিও ডাউনলোড করে পাঠাইছে। এরকম একদিন আমার সাথে একজন করছে, অ্যান্ড যেই এডিটরের ভিডিও দিছে ওই এডিটরকে আমি পার্সোনালি চিনি, অ্যান্ড ওই ওনার স্টাইল বাংলাদেশে উনি ছাড়া আসলে কেমন। আমি বলছি, ব্রো, সো দ্য পোর্টফোলিও ইউ সেন্ট মি, ডিড ইউ মেক দিস ভিডিও? বলছি ইয়েস। বলছি ওকে, সো দিস ইজ হিজ অ্যান্ড হি ডাজ ভিডিওস ফর হিম। এরকম বলছি। পরে বলছে নো নো নো, সো আই এম টেকিং ইন্সপিরেশন ফ্রম হিম, আই ক্যান ডেলিভার দিস টাইপ অফ ওয়ার্ক। সো এইটা একটা জিনিস আপনারা যারা এডিটররা দেখছেন, তারা এটা কইরেন না। এতে যেটা হবে, ধরেন একজন আরশিল হক বা একজনের, সো ও মানে ওইটার কারণে যদি সে জানতে পারে যে আপনি এরকম কাজ করতেছেন, সো অনেককে সে বলে দিবে, সো আপনি হয়তো কাজ কম পাবেন। এটা একটা। আর আই পার্সোনালি থিংক, আমি জানি না এটা এথিক্যালি খারাপ লাগতে পারে, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় ইটস কমপ্লিটলি ফাইন। কিন্তু ওয়ার্ডিং এর ডিফারেন্স আছে। জাস্ট আমরা এটা সারা জীবন করে আসছি। আমি যখন ছোটবেলায় ফ্রিল্যান্স করতাম, আমি সারা জীবন করে আসছি যে আরেকজনের লেটসে অন্য কান্ট্রির কাউকে খুঁজে, কিন্তু এটাই ট্রিকটাই এটাই, তুমি আমি আমার পাশের বাসার মানুষের জিনিসটা আমি দেখাবো না, আমি আরেকজনের যাকে ও চিনবে না ওকে খুঁজায় ওরটা দিব, বলবো উই ক্যান মেক ভিডিওস লাইক দিস, উই ক্যান মেক ডিজাইনস লাইক দিস। এখন আমি বলবো না যে আমি বানাইছি, জিজ্ঞেস করবে না মোস্ট অফ দ্য টাইম। আই থিঙ্ক দ্যাটস কমপ্লিটলি ফাইন। আমার মনে হয় না এটা, কারণ ইউজুয়ালি পোর্টফোলিও যত থাকে না ম্যাক্সিমাম মানুষের স্টার্টিংয়ে, ইউ হ্যাভ টু সেল ইউর সেলফ, না ইউ হ্যাভ টু বাই দ্য বেস্ট ওয়ে টু সেল ইউর সেলফ, যত ইজিলি নিজেকে সেল করতে পারো। সো এথিক্যালি খারাপ লাগলেও আমার কাছে মনে হয় ইটস কমপ্লিটলি ফাইন। আই ডোন্ট সি ইট ব্যাড। আমার মনে হয় যত কষ্ট হোক তোমার ফার্স্ট ক্লায়েন্ট পাইতে হবে, অ্যান্ড এটা যদি তোমার মনে হয় আরেকজনের জিনিস এসে তুমি বলো যে আমিও এরকম বানাইতে পারবো, দ্যাটস ফাইন। অ্যান্ড বললো না যে আমি বানাইছি, বলো বানাইতে পারবো। আরেকটা ট্রিক অনেকে ইউজ করে হচ্ছে যে বলো আমি ওদের সাথে কাজ করছি, আমি ওদের এতটুক পার্ট করছি, এটাও বলা যায় লাইক আমরা আমাদেরকে হোয়াইট লেভেল করছে। এটা তো আমার কাছে ইলিগালও কিছু মনে হচ্ছে না যে আমি এই কোয়ালিটি ডেলিভার করতে পারবো, বাট দিস ইজ ওয়ান থিং এন্ড দিস ইজ ওয়ান থিং যে ভাই এটা আমি করছি। না ব্রো, আমি এই কোয়ালিটি ডেলিভার করতে পারবো সাউন্ডস লাইক তুমি করো না এই ভিডিওটা, বাট তোমার এমনভাবে বলতে হবে যে মনে হবে তুমি করছো কিন্তু আসলে তুমি করো নাই। আই ক্যান মেক ভিডিওস লাইক দিস। তো আচ্ছা তুমি আমাকে বলো যে সেন্ড মি ইউর বেস্ট 3 ভিডিওস, আমি 3টা ভিডিও পাঠালাম যেটা আমার না, ঠিক আছে, আমি অন্য দেশের কারোর থেকে খুঁজে বার করে দিলাম কোনো এডিটর থেকে, তার বললাম আই ক্যান মেক ভিডিওস লাইক দিস, শেষ। রুল নাম্বার 1, here are some examples we can do, শেষ। মানে it's just ঘুরায় পেঁচে বলাটা, I don't think it's bad personally. মানুষ আমাকে hate করতে পারে for this, I don't think it's bad. Either you have to be able to edit like that, or second you have to have someone in your team who can exactly deliver. তা না হলে কিন্তু পরে বিপদে পড়বেন, ঠিক আছে? এটা একটা। অবশ্যই, তাহলে সমাধান কি? এডিটর বাংলাদেশে ভালো এডিটর পাওয়ার সমাধান কি আপনার কাছে কি মনে হয়? আপনি কিভাবে পাইছেন? ব্রো আমার এডিটর তো ইজ গুড এনাফ, আমি বলবো না যে অনেক ভালো, গুড এনাফ, আমি বলবো যে 5 out of 10। আমি ওকে এখন ট্রেন করতেছি, ও শিখতে কিছুই পারতো না, আস্তে আস্তে খালি ক্যাপকাট পারতো, শিখে এত দূর আসছে, আরও শিখতেছে। ওকে কোর্স দিয়ে আমি রেগুলারলি ডাউনলোড করে কিনে এন্ড ওইগুলো থেকে শিখে, এটাই এইভাবেই আই থিঙ্ক একটা এডিটরকে গ্রো করাটাই বেস্ট আইডিয়া। না, রিমোটলি কাজ করে। রিমোটলি না, মানে আপনার 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টার ওয়েবসাইট বানানো বা ফেসবুক অ্যাডের কোর্স দেখে আমারও মনে হয় যে আমিও রেকর্ড করি। আমার 9 ঘন্টা 57 মিনিটের রেকর্ডেড জিনিস আছে, আমি জুমে রেকর্ড করছি পুরোটা, কিন্তু এটা এডিট করার জন্য আমি আপলোড করতে পারতেছি না। সো এরকম জিনিসপত্র আছে, বাট আমি পারতেছি না। আমি একটা এডিট কি নিজে করো? স্ক্রিন শেয়ার করা যাবে তো? হ্যাঁ, রাইট, এডিট কি নিজে করা হয়? এডিট না, আমার আছে এডিটর, বাট আমি যেই লেভেলের চাচ্ছি। আমার কি স্ক্রিন দেখা যায় ভাই? ইয়েস দেখা যায়। Allow this time, okay. Sorry, those of you who are watching with mobile phone, I'm sorry because or wide. আচ্ছা, এটাকে আমি কি ছোট কথা থাক, আমি একটু আমার ইউটিউবটা দেখাই। এই ভিডিওটা আমি রেকর্ড করছি হচ্ছে এতদিনে, জাস্ট বিকজ অফ দ্য এডিটর আমি আসলে ই করতে পারতেছি না। আই থিঙ্ক ইন্টারনেট কানেকশন আজকে একটু স্লো, আই এম ইউজিং আ গুড কানেকশন। আমি একটু দেখাই এই আমার নাম্বার দেখে, সরি। তো নেটিভলি হচ্ছে কোনো সমস্যা নাই, লাইক আপরে ভিডিওটা ভালোই আসবে। এটা হচ্ছে আমি কত তারিখে, এটা মে 18 তারিখে আমি বানাইছি। দিস ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অফ সাম সর্ট অফ সার্ভিস সেলিং। এটা আমি এডিটও করাইছি, বাট এইখানে আমি যেই জিনিসটা বিক্রি করব ওইটা আমি রেকর্ড করে রেখে দিছি, কিন্তু সেই জিনিসটা আমি আপলোড করার জন্য করতে পারতেছি না। সো মানে আমি ধরেন যেই কোর্সটা, কথা একটা রেকর্ডেড কোর্স আমি সেল করব, সেই রেকর্ডেড কোর্সের জন্য যা যা দরকার
আমি সেটার অ্যানাউন্সমেন্ট ভিডিও করে ফেলছি, ওই জিনিসটা রেকর্ড করে ফেলছি, বাট জিনিসটা আমি এডিট করতে পারতেছি না। সো দ্যাটস দ্য প্রবলেম। Bro, একটা এডিটর খুঁজে So those এটার of you সাথে are watching, বসে, সো এটা আইডিয়া হচ্ছে, এটা এডিটর খুঁজে, ঠিক আছে, এটা হচ্ছে আমি বলি কেমনে, এটা হচ্ছে এডিটর খুঁজে ওর সাথে বসে করতে হবে, ওকে বলবা ও করবে এইভাবে, দ্যাটস ইট। ওকে, কয়েকটা ইন্টারেস্টিং জিনিস বলেন। এটা তো আপনি নিজে করছেন এগুলো, বাট ধরেন কোনো মার্কেটার বা আপনার মতো সার্ভিস সেল করতে চায়, বা সামওয়ান হু ইজ অ্যান এন্টারপ্রেনার, তার বর্তমানে টপ বিগ থিং কি? যেমন আমি কেবল বললাম যে আমি জাস্ট একটা নিউজ পড়ে আপনার সাথে কথা বলতেছি যে জিপিটি 5.6টা লঞ্চ হতে চাচ্ছিল, বাট ওই সেম ইউএস গভর্নমেন্ট যেটা আপনার হচ্ছে ফেবল কে ব্যান করছে, ওরকম ভাবে দে আর অলসো সেইং যে ইউ ক্যান নট রিলিজ ইট নাও। সো হ্যাঁ, দেখছেন, আম শিওর। সো এরকম এমন কিছু আছে যে জিনিসগুলো মনে করেন এই উইকে ভালো করতেছেন, এন্ড আপনি পার্সোনালি কি ইউজ করেন? ক্লাউড ইউজ করেন না জিপিটি ইউজ করেন বেশি? আমি দুইটাই ইউজ করি, আমি ক্লডেরও প্রো আছে, জিপিটিরও আছে, আমি দুইটাই ইউজ করা হয় অনেক বেশি। জেমিনাইও ইউজ করা হয় অনেক বেশি বিকজ অফ গুগল ফ্লো। আমি ফ্লোতে অনেক কাজ করি, ভিডিও বানাই অনেক। সো এই তিনটায় অনেক বেশি ইউজ করা হয়। স্পেসিফিকলি ক্লড সবচেয়ে বেশি ইউজ করা হয় যদি আমি রেগুলার টাস্কের জন্য বলি। পার্সোনাল কথাবার্তা বললে জিপিটির সাথে বেশি বলা হয়, কেন জানি আমি যাই না, অভ্যাস হয়ে গেছে একটা। কনটেক্সট বেশি, কনটেক্সট বেশি। কাজের জন্য বেশি হইতে পারে, ক্লডে এমনি কাজের জন্য বেশি কাজ ইউজ করা হয়। অ্যান্ড ওভারঅল নিউজ অ্যাকচুয়ালি এখন মাথায় নেই আমার, নতুন কোনো একটা রিসেন্ট আমি যত দেখি নাই, ঠিক আছে, তেমন একটা দেখি নাই, সো তেমন একটা মাথায় নাই। বাট একটা জিনিস বলতে পারি, আমরা এআই নিয়ে, আমি কালকে একটা ভিডিও দেখছিলাম ওয়ারুণ মায়ার। ওয়ারুণ মায়া তো ভাইরাল হয়েছে, লিটারালি এআই ভিডিওস বানায়। সো ওর এআই অ্যাভাটার হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1, আই থিঙ্ক নাম্বার 1 অ্যাওয়ার্ডও পাইছিল, এরকম সামথিং লাইক দ্যাট। সো ইয়েস, আস্তে আস্তে এআই অ্যাভাটার জিনিসটা আমরা ট্রাই করছি, ওকে, আমাদের এজেন্সিতে আমরা ভালোই টাকা কামাইছি, লাইক অনেক টাকা কামাইছি এআই অ্যাভাটারের কন্টেন্ট বেচে, অনেক টাকা কামাইছি, ওকে। অ্যান্ড আই থিঙ্ক ইটস স্টিল আ ভেরি গুড বিজনেস। এআই অ্যাভাটার্স বানায় ক্লায়েন্টের জন্য ভিডিওস বানায় দেওয়া, বিকজ ওদের রেকর্ড করা লাগে না। ইটস আ বিট টাফ টু সেল এখনও, বাট আই থিঙ্ক এই মার্কেটে যদি কেউ যায় অনেক ভালো করতে পারবে এখনও। আমার মনে হয় অনেক অপরচুনিটি আছে যে আমি আপনার জন্য একটা এআই অ্যাভাটার বানাই দেবো। আউটপুটের রেশিওটা অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, সো আমি আপনার এক্স্যাক্টলি, সো আমি আপনাকে একটা এআই অ্যাভাটার বানিয়ে দিব, আপনার কন্টেন্ট আমরা স্ক্রিপ্টও করে দিব, আপনার কন্টেন্টের ভয়েসও এআই করে দিবে। আপনি জাস্ট ওয়ান টাইম একটা আমাকে অ্যাভাটার দিবেন, একটা 3 মিনিটের ভিডিও, আমাকে ওয়ান টাইম আপনার ভয়েস দিবেন 30 মিনিটের, দ্যাটস ইট। আর বাকিটা সব কিছু আপনার স্ক্রিপ্ট করবো আমরা, কন্টেন্ট বানাবো আমরা, এডিট করবো আমরা, আপনি জাস্ট অ্যাপ্রুভ করবেন যে আপনার ভিডিওটা পছন্দ হয়েছে কিনা। অ্যাপ্রুভ করলে আমরা পোস্টও করে দেবো আমরা। সো দ্যাটস আ ভেরি গুড সার্ভিস, যেটা আমরা সেল করছি অলরেডি উই সোল্ড। আমরা একটা ক্লায়েন্টকে 0 থেকে 12,000 ফলোয়ার্সে নিয়ে গেছি ইন লাইক আই উড সে 100 ডেজ, আরও কম, 100 ডেজেরও কম, ইনস্টাগ্রামে, বিদেশি না? ইনস্টাগ্রামে, অ্যান্ড উইথ, হ্যাঁ বিদেশি, অ্যান্ড উইথ মিলিয়ন্স অফ ভিউজ। ওর তখন যখন আমরা নিয়ে গেছিলাম তখন ওর স্কুলে ওর কমিউনিটি ছিল, ওর স্কুলের কমিউনিটিতেও তখন মনে হয় $10,000 মতো কামাইতো, আমরা ওটাকে ডাবল করেছি প্রায় $20,000 মতো উইথ দিস, জাস্ট উইথ দিস। এখন ও নিজেই অটোমেট করে দিচ্ছে জিনিসটা, সো নিজেই করে, এখন আমাদেরকে আর লাগে না। বাট ওই সময় সব কিছু আমরা করছিলাম। এটা হচ্ছে 1 বছর আগের কাহিনী। সো ইট ওয়ার্কস অ্যামেজিংলি। আমার মনে হয় এটা এখনও অনেক ওয়ার্থের একটা স্কিল। লুক্রেটিভ। ভাই, ভারুণ মায়ার অ্যাভাটারটা এত বেশি অ্যাকুরেট মনে হয়, যারা আগে ওর মানে দাড়িওয়ালা ভিডিও না দেখছে বা আগের থেকে দেখতেছে না, তারা কিন্তু আসলে রিলেট করতে, মানে ইভেন ধরতেও পারবে না অনেক সময় যে আসলে এটা অ্যাভাটার। সো যেই লেভেলের স্কেল করতে পারতেছে, আমার অ্যাভাটারও যদি দেখো এত অ্যাকুরেট মনে হয় তুমি বুঝতে পারবো না। আমার অ্যাভাটারও আছে, তুমি দেখলে বুঝতে পারবো না। আমি দেখি না এখনো পর্যন্ত, কোথাও আপলোডেড আছে? আমি তোমায় পাঠাবো না, আমি পাঠাবো না। ইটস ভেরি অ্যাকুরেট, জাস্ট ইংলিশটা, স্পেসিফিকলি ইংলিশটা, বাংলাটা না, বাংলাতে হয় না এখনও পুরোপুরি। ইংলিশটা এত অ্যাকুরেট বোঝা যায় না। ভারুণ মায়ারটা আরও বেশি, বিকজ ওরা অনেক ফাইন টিউন করে, অ্যান্ড ওরা হেইজেন বা এইসব ইউজ করে না, ওরা এখন নিজেরা বানাইছে একটা কোন মডেলে, ওয়ানে বানাইছে মনে হয়, ওয়ান সামথিং। সো ওরা এত ফাইন টিউন করে, ওদেরটা হওয়ারই কথা। দে হ্যাভ লাইক আ 1,000 people টিম আই গেস এখন, ওর 500 people টিম। সো ইটস ক্রেজি। এই কোয়েশ্চেনটা আমি ফারহান ভাইকেও জিজ্ঞেস করছি, আপনাকেও জিজ্ঞেস করি, হোয়াট আর দে ডুইং গুড, যেই কারণে ধরেন ইন্ডিয়াতে এরকম ক্রিয়েটররা অনেক ভালো করছে এবং তারা ইন্ডিভিজুয়াল বিজনেসেস করে ফেলছে। ইজ ইট অ্যাবাউট দ্য পপুলেশন? আমরা আসলে আমাদের দেশ থেকে আমরা কেন করতে পারছি না? আমরা লেজি, এই পার্ট বলবেন না আপনি, আমি জানি আপনি বলবেন যে ভাই আমরা লেজি, এটা না, এটা বাদে আর কেন পারছি না? ইজ ইট অ্যাবাউট দ্য রেগুলেশনস? ইজ ইট অ্যাবাউট দ্য ল? ইন্ডিয়া তো ডেটা সেন্টার তৈরি হয়ে যাচ্ছে, আমাদের দেশে ধরেন ওরকম বড় লেভেলের ক্রিয়েটর কেন আসতেছে না? আই থিঙ্ক আমাদের দেশেও আসবে, একটু সময় লাগবে যা জিনিসটা।
আই থিঙ্ক আমাদের দেশে গ্লোবাল ক্রিয়েটর এখন আসেন বিকজ কেউ ইংলিশে কন্টেন্ট বানায় না। যেমন আমি ইংলিশে কন্টেন্ট বানাতে পারি চাইলে, আমি তারপর বাংলায় বানাই, বিকজ বাংলায় দ্য অডিয়েন্স ইজ ইজিয়ার, বড় অডিয়েন্স, আমি আরামসে পাইতে পারবো। আমি একটা ইনফো বেচতে পারবো এখানে, ইনফো বলতে আমি কোর্স বা প্রোডাক্ট বলতেছি যে কোনো টাইপের, সো ইনফো বেচতে পারতেছি। সো আমার একটা প্রোডাক্ট তৈরি করা ইজিয়ার বাংলাদেশে। সো ওভারঅল আমি ইংলিশে পারলেও আমি ভালো ইংলিশে বলতে পারি, তো আমি কেন তোমার বাংলায় বানাইতেছি? আই থিঙ্ক ইটস ইজিয়ার, সিম্পল অ্যাজ দ্যাট। আমি যদি বাংলায় ভালো করি কন্টেন্ট বানায়, তখন আমি প্রবলেম ইংলিশেও বানানো শুরু করবো। এটাই আই থিঙ্ক সবাই চিন্তা নেই, এটা যায় এটার কারণে পারে না। অ্যান্ড স্পেসিফিকলি আমরা গ্লোবাল ক্রিয়েটর হতে পারি না বিকজ সবাই তো ইংলিশে তো ভালো কন্টেন্ট বানাতে পারে না। আমার ক্ষেত্রে আমি ইংলিশে আরও বেটার কন্টেন্ট বানাই বাংলার থেকে, জানো, বাংলা আমার কষ্ট হয় বেশি, বাট আমি বাংলায় তারপরও বাংলায় বানাই বিকজ আই থিঙ্ক দ্য অডিয়েন্স ইজ, আমি হেল্প করতে চাই বাংলাদেশি, প্লাস অডিয়েন্স ইজ ইজিয়ার টু অ্যাট্রাক্ট, আই গেস। ইংলিশে কম্পিটিশন বেশি। প্রবলেম হচ্ছে আমি ইংলিশে বানানো শুরু করছিলাম, 5-6টা ভিডিও দিছিলাম, কোয়ালিটিও ভালো ছিল, সেম স্টুডিও সেম টাইপের। ইভেন আমি নাদিরন্দা গোকে দেখে ট্রাই করছিলাম, সেম ভিডিও বাংলাতে করছি, তারপর ইংলিশে করছি স্টুডিওতে বসে এরকম। এটা আরো 2024 সাল, কত 2 বছর আগে ছিল। অ্যান্ড আপলোড করছি ওইখানে এই পর্যন্ত 545 জন সাবস্ক্রাইবার আছে, তন্ময় দত্ত ডিজিটাল আমার যে চ্যানেলটা। অ্যান্ড গেস্ট ওয়াট, তার মধ্যে আমি বলবো Nice. 15 জন বাদে বাদ বাকি সব বাংলাদেশি। সো 500 সাবস্ক্রাইবারে যদি 15 জন বাদে বাদে, তাহলে তো আসলে আমার ওই ইংলিশ ভিডিও বানায় লাভ নেই। এই জন্য আমি এখন ওখানে ভিডিও করা বন্ধ করছি, খুবই কম ভিডিও করা হয়, এটা একটা জিনিস আছে। কারণ এডিটিং ইজ ভেরি কস্টলি, এটা একটা জিনিস। আমার এখন অনেক ভাই, ইংলিশ ভিডিও করা হবে, বাংলাদেশে কারণ আমি আমার অ্যাপটা প্রমোট করবো নিজে। তো ইংলিশ ভিডিও অনেক করা হবে, কারণ এত গ্লোবালি সবাই ইউজ করবে, সেই জন্য। রাইট। পারফেক্ট, খুব ইন্টারেস্টিং। আমি যেটা বলতেছিলাম যে, সো আমি যখন দেখলাম যে আমার ওই 15 জন বা 20 জন মতো শুধুমাত্র বাংলাদেশি, ওইখানে মোটিভেশন নষ্ট হয়ে গেল। সো লিঙ্কডিনের ক্ষেত্রে এই জিনিসটা হয়। লেটস টক অ্যাবাউট লিঙ্কডিন। আমি দেখি যে আপনি মোটামুটি মনে হয় লিঙ্কডিনে বেশ ভালোই অ্যাক্টিভ। আমি লাস্ট আপনার প্রোফাইল ভিজিট করি নাই, বাট ইজ দের এনিথিং দ্যাট ইউড লাইক টু শেয়ার উইথ আস অ্যাবাউট লিঙ্কডিন? ব্রো, আমি লিঙ্কডিনে একদমই অ্যাক্টিভ না, একদম। আমি লিঙ্কডিন মানে আমার অ্যাক্টিভ হওয়া উচিত, আমি একদমই অ্যাক্টিভ না। আমি লিঙ্কডিন, সো তুমি ফার্স্টে বললা না যে অনেকগুলো অ্যাঙ্গেল নিয়ে কাজ করি, সো লিঙ্কডিনে আমি কী প্রমোট করবো আমি এখন খুঁজে পাই না এক্স্যাক্টলি। আমি কি আমার এজেন্সি সার্ভিসটা প্রমোট করি বিদেশে, নাকি আমি আমার মানে এক্স্যাক্টলি আমি এখনো শিওর না, বিকজ লিঙ্কডিনে এত কিছু দিলে ডাজন্ট লুক গুড। সো এখানে একটা ব্যারিয়ার আছে, ঠিক আছে, বাজে দেখায়। ইনস্টাগ্রামে যেমন বাজে দেখায় না, ইনস্টাগ্রাম আই ক্যান ডু হোয়াট এভার। লিঙ্কডিনে এই ব্যারিয়ারটার কারণে একটু পিছিয়ে থাকি। লিঙ্কডিনে রিসেন্টলি অ্যাক্টিভ হয়েছিলাম টেস্ট করার জন্য যে আমি লিঙ্কডিনে পোস্ট ভালো করতে পারি কিনা। করছি, করে দেখিচ্ছে ভালো হইতেছে। অ্যান্ড প্রত্যেকটা পোস্ট এআই জেনারেটেড ছিল, আমি একটা নিজে কিচ্ছু করিনি, অ্যান্ড প্রত্যেকটা পোস্টই ভালো করছে। এর থেকে বেশি আমার কাছে কিছু বলার নেই, বিকজ আমি লিঙ্কডিনে একদমই অ্যাক্টিভ না। বাট আমি লিঙ্কডিন দেখছি মানুষের সুপার কাজ করে। আপনি যদি বিদেশি ক্লায়েন্ট পাইতে চান, ভালো করতে চান, লিঙ্কডিনে অনেক অ্যাক্টিভ হওয়া উচিত। ভালো, যত লিঙ্কডিনে অ্যাক্টিভ হবেন তত আপনার ফাইবার, আপওয়ার্ক এইসব থেকে দূরে সরে আসতে পারবেন, এবং একটা এজেন্সি জাস্ট লিঙ্কডিন শুধু বিল্ড করতে পারবেন। আমার পার্সোনাল ব্র্যান্ড থাকলে লিঙ্কডিনে অ্যাক্টিভ হওয়াটা ইম্পর্টেন্ট। কারণ তখন যখন কেউ পুল করবে যে ওকে হু ইজ আর্শিল বা হু ইজ তন্ময়, তখন যেটা হবে যে ও বিভিন্ন সোর্স থেকে তো কালেক্ট করে, এবং লিঙ্কডিন আই থিঙ্ক ওখান থেকে বিশাল বড় একটা সোর্স। পার্সোনাল ওয়েবসাইট তো ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় মেনশন হওয়া তো ইম্পর্টেন্ট। ইউটিউব এবং লিঙ্কডিন ওখান থেকে আমি দেখছি অনেক কালেক্ট করে। আমি যে খুব একটা অ্যাক্টিভ তা না, বাট আমিও সবসময় এই ডিলেমাটায় থাকি যে ভাই আমি কি বাংলাদেশি অডিয়েন্সের জন্য পোস্ট করবো, তাহলে জিনিসটা একরকম হবে, আর বিদেশি অডিয়েন্সের জন্য হলে ডিফারেন্ট হবে। যেমন খালিদ ফারহান ভাই পুরোপুরি বিদেশি অডিয়েন্সের জন্য করে, ওনার বাংলাদেশে তেমন কিছু ওখানে নাই। আর আমার ক্ষেত্রে আমি 22-23 সাল পর্যন্ত বাংলাদেশিদের ট্রাই করছি, তারপরে এখন আমি বিদেশিদের জন্য করি, কিন্তু আমার ক্লায়েন্ট সব বাংলাদেশি। প্রবলেম এখানেই, একজন দুজন বাদে। সেখানে আমি খুব একটা লেভারেজ পাই না। আই এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট ডে যে কোনো একদিন আমি কিছু বিদেশি ক্লায়েন্ট পাবো। আই থিঙ্ক বাংলাদেশি ক্লায়েন্ট, তোমার যদি ম্যাক্সিমাম বাংলাদেশি ক্লায়েন্টের পোর্টফোলিও থাকে, আই থিঙ্ক বাংলাদেশি করা উচিত। হ্যাঁ, Personally, এটা একটা আমি ডিলেমায় আছি, বাট আমার আবার প্ল্যান আছে মুভ আউট করার বাংলাদেশের বাইরে। সো এই জন্য আমি ওটাকে বিল্ড করতেছি। অনেক এফোর্ট ভাই, আপনি যেটা বলছেন যে ম্যানেজ করা জিনিসপত্র, যদিও আমার লোক আছে, বাট জিনিসপত্র ম্যানেজ করা ইজ ডিফিকাল্ট, যে মানুষজনের জন্য ভ্যালু ক্রিয়েট করা। ইজ দের এনিথিং এলস যেটা আপনি ডিসকাস করতে চান? বিকজ আপনি সিক, আমি আপনাকে বেশিক্ষণ আটকায় রাখতে চাই না। আমার যদিও অনেক টাইম আছে, না, তেমন মজা কিছু- লাগতেছে কথা বলতে। আমি আসি, প্যারা নেই, আরো আসি, ধরো আরো 10 মিনিট তো আসি, সমস্যা নেই। 1.5 ঘন্টা করি, 1 ঘন্টা 17 মিনিট। পারফেক্ট, পারফেক্ট। আচ্ছা, আর আপনার কি আছে বাংলাদেশের এমন, আপনি বলো বলেন, আপনি বলেন। Sorry, আমি চিন্তা করতেছিলাম।
আমি না, বলছিলাম, আমি চিন্তা ট্রাভেল করতেছি নিয়ে না। কথা বলতে চাচ্ছিলাম, শুরু হয়েছিলাম যেটা। না, আমার মাথায় আমি এরকম স্পন্টেনিয়াসই করি। আপনি যেটা বলছেন না, গেস্ট নিয়ে রিসার্চটা করি আমি তার আগের দিন যখন তাকে অ্যাপ্রোচ করব, তখন তার ব্যাপারে রিসার্চ করি, করে যখন আমি পডকাস্টে কোনোভাবে যেন এটা আমি করছি, আমি চেষ্টা করছি স্ক্রিপ্ট দিয়েও, ইট ডাজন্ট ওয়ার্ক ফর মি। আমি কয়েকদিন আগে গেছিলাম স্টুডিওতে, ওই সেম স্টুডিওতে একটা কোম্পানির জন্য একটা ভিডিও রেকর্ড করতে। ওরা আমাকে একটা স্ক্রিপ্ট দিছে, অ্যান্ড আমি মানে ওইখানে স্টুডিওতে যারা ছিল, রাফি ছিল, আরেকজন কে ছিল, ওরা লাইক চিনতে পারতেছে না আমাকে যে আমি এত ফাম্বল করতেছি বিকজ অফ দ্য স্ক্রিপ্ট। সো মানে খুবই উইয়ার্ড লাগে। আপনার ভিডিও মেকিং প্রসেসটা কি ভাই? এটা জানলে আমার মনে হয় যে আমাদের অডিয়েন্স এবং আমার ভালো লাগবে। হাউ ডু ইউ, সো মানে যখন আপনি একটা আমার মেটা অ্যাডস এর এই টিউটোরিয়াল পাশে বানাচ্ছেন কিভাবে ডিসাইড করেন? সো যেটা হইতো হলো, আগে আমার ভিডিও বানাতে অনেক লেজি লাগতো, যে মানে ফার্স্টে তো আমি ভিডিও বানাতে পছন্দ করি না, ঠিক আছে, একদম পছন্দ করি না, আই হেট ইট। অনেক টাফ লাগে জিনিসটা, মানে অনেক এফর্ট দিয়ে লাগে, ঠিক আছে। সো আস্তে আস্তে আমি এটাকে চিন্তা করছি কত ইজি করা যায়। সো ফার্স্ট টাইম একটা লাইট কিনছি, সুন্দর একটা ভালো একটা লাইট কিনলাম, আই ফরগট লাইটের নাম কি, বাট ভালো একটা লাইট, ঠিক আছে, গুড অক্সাইড নামটা আমাকে বললেন, আমার তারপরে আলোটা যে পছন্দ হয়েছে অনেক। এটা হইতেছে আরে ভাই সবাই ইউজ করে লাইটটা, তোমাদের স্টুডিওতেও আছে, পরে ওই বলেন, স্টুডিওতেও আছে। পরে আমাকে পাঠাই দিয়েন। হ্যাঁ, ওই যে মানে খাইদ ফায়ার স্টুডিওতেও আছে। সো এখানে আছে এই লাইটটা আছে, লাইটটা কিনলাম। পাশে একটা লাইট কিনলাম হচ্ছে এইটা, এই যে দিস ওয়ান, এই যে এটা। সো এই পাশে যে লাইটটা পড়তেছে এইটা, এই পিঙ্কটা, অ্যান্ড ওই পাশেও একটা আছে পিঙ্ক। পিছে একটা ব্লু লাইট কিনছি, ব্লু লাইটটা আই থিঙ্ক দেখা যায় এখানে করলে, রাইট, দেখতে পারতেছো না? হুম হুম। রাইট, সো ওই ব্লু লাইটটা আছে। সো আমি চিন্তা করছি কত ইজিলি আমার সেট আপ জানি না করতে হয়, আমি রাখতে পারি। সো মাইকটা কিনে মাইকের স্ট্যান্ড দিয়ে এখানে আটকে রাখছি টেবিলে, ওকে, অ্যান্ড সো দ্যাটস ইট। আমি আর জাস্ট একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা এখানে থাকে। বাট এখন আমি ম্যাকবুকের ক্যামেরা ইউজ করতেছি আমার। সো ইউজুয়ালি যেটা করি হলো জাস্ট ক্যামেরা অন করি, লাইটগুলো অন করি, ডান। সো আমার তারপর ভিডিও মেকিং প্রসেসটা একটু ইজি হয়েছে। আগে যেটা হয়তো হলো ভিডিও লাইট সেট আপ করো, এটা করো, ওইটা করো, এইভাবে করলে ভিডিও বানাতে ইচ্ছা করে না, একদম ইচ্ছা করে না। সো যখন এটা ফিগার আউট করলাম আচ্ছা এটা করা যায়, করার পরে আমি তারপরও দেখলাম যে আচ্ছা এখন সব কিছু সেট আপ হয়ে গেছে, কিন্তু ভিডিও বানাতে ইচ্ছা করে না। সো এটাকে আরও কেমনেই করা যায়, বিকজ আমার লেটস সে স্ক্রিন রেকর্ড করলে ওবিএস অন করা লাগে, বা ক্যামেরার জন্য আবার ক্যামেরা অন করা লাগে, ক্যামেরা অন করতে চাই না, ক্যামেরা সেট আপ করো ঠিক আছে কিনা, ক্যামেরা সবসময় সেট আপ করা লাগে, যেটা একটু বিরক্ত লাগে। সো আমি চিন্তা করলাম আরও ইজি কেমন করা যায়। সো আমি রিসেন্টলি লুম কিনছি। লুম আছে না, ওই যে একটা ভিডিওর স্ক্রিন রেকর্ডার, হুম হুম। যে মানুষকে ভিডিও পাঠানো যায়, যে loom.com। সো আমি লুম কিনছি, লুম কিনে আমি আউটরিচের জন্য রিয়েলাইজ খুব করছি যে ফেমাস। স্ক্রিন রেকর্ড হ্যাঁ হ্যাঁ রাইট, কিন্তু আমি যেটা ইউজ করতে চাই লুম দিয়ে স্ক্রিন রেকর্ড করা অনেক সহজ, আর আমার কোনো ক্যামেরা অন করতে হইতেছে না। সো আমি আমার ম্যাকবুকের ক্যামেরা অনেক ভালো কোয়ালিটি, আমি ওটাতে ইউজ করতে পারতেছি। সো রিসেন্ট যে ভিডিওটা দেখছো এআই ওয়েবসাইট যেটা আপলোড করছি, ওইটা আমার কিছুই করা লাগে না, জাস্ট লাইট অন করছি, কোয়ালিটি খুব ভালো। সাথে বানা ফেলছি, লাইক একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল, কোয়ালিটি খুব ভালো। সো আমি ইউজুয়ালি ক্যামেরা সেট আপ করি, বাট আমি রিসেন্টলি ফিগার করছি যদি স্ক্রিন রেকর্ড করা লাগে, লুম ইজ আ ভেরি গুড সলিউশন। 4K তে রেকর্ড হইতেছে, কোনোই প্যারা নাই, ইট ওয়াজ রিয়েলি গুড। আমি এত 53 মিনিটসের ভিডিও বানাইছি, ভেরি স্মুথ। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য প্রসেস এখন। অ্যান্ড যদি কন্টেন্ট আইডিয়ার প্রসেস বলি, ইটস জাস্ট সারাদিন যে রিলস দেখি বসে, ওইগুলাই একটা কালেকশন আছে যেটা লেখা আছে রিমেক শর্টস, সো ওখান থেকে বার করে আইডিয়া বার করে বানাই। আর ইউটিউব ভিডিওর আইডিয়া হইতেছে আমি ইউজুয়ালি জাস্ট অন্যদের ভিডিওস দেখে আইডিয়া পাই, ওখান থেকে নিজের আইডিয়া আসে, বা নতুন কিছু বেরোলে আইডিয়া আসে, এটাই। এমন অত ভালো বানাই না সোফার অনেস্টলি, এমন তাহলে অনেক বড় হইতাম। তো চেষ্টা করতেছি। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানতে চাই। আপনার কি মনে হয় না যে ধরেন আপনি যদি একটা স্পেসিফিক জিনিস, মানে বাংলাদেশের অথরিটির কথা বলতেছি, আপনি তো আসছেন অনেক দূর, একটা স্পেসিফিক জিনিস যদি আপনি নিজের পেছনে লাগাইতেন একটা ট্যাগ, যেমন ধরেন নীল নাফিজ যখন প্রথম ভালো করছে, হি ওয়াজ অলরেডি ভেরি ট্যালেন্টেড, অনেক কিছু করতেছিল, সাথে ও কি করছে, হি ইজ আ ভেরি সাকসেসফুল এজেন্সি ওনার, এবং সেইটা নিয়ে ওই অথরিটি থেকেও বলছে ইউ আর আ ভেরি সাকসেসফুল ফ্রিল্যান্সার বিল্ডিং মাল্টিপল বিজনেসেস ইউজিং এআই। সো আপনার কাছে মনে হয় না যে আপনি যদি জাস্ট একটা জিনিস নিয়ে খালি ওইটার উপর নলেজ দেওয়া শুরু করতেন, আপনার বাংলাদেশে অথরিটি বিল্ড করে আরো তাড়াতাড়ি করতে পারতেন? জাস্ট বোঝার জন্য জিজ্ঞেস আই এগ্রি, হ্যাঁ আমার What do মনে you হয়, think? আই এগ্রি, ইয়েস আই এগ্রি, আমার মনে হয় ইয়েস ইউ আর রাইট। বাট আই থিঙ্ক এমন না যে আমি করি না, আমাকে আই থিঙ্ক ম্যাক্সিমাম মানুষ রিলেট করে এআই দিয়ে। আমি কারণ মানুষের সাথে দেখা হয় তো, কথা হয় তো, সবাই রিলেট করে ভাই আপনি না এআই নিয়ে কাজ করেন এরকম টাইপের। সো আই থিঙ্ক আই লাইক দ্যাট ট্যাগ। Open tabs is আমি also ওটাকে about সরাতে that. চাই না। ওপেন ট্যাবস
হ্যাঁ ওপেন ট্যাবস আছে, ওপেন ট্যাবস এখনো মানুষ আসে না, যত এটা এখনো অর্গানিকলি গ্রো করতেছে, চিনে না মানুষ তেমন একটা, কিন্তু নিজের যত আমি এত অ্যাড চালাই আমাকে এআই নিয়ে মানুষ ট্যাগ দেয় বেশি, সো আমি ওইটা সরাতে চাই না। আই থিঙ্ক এআই যত ফিউচার অ্যান্ড এআই একটা ট্যাগ পাই গেছে, আই থিঙ্ক এআই নিয়ে যদি ট্যাগটা গ্রো করতে পারি আরও বেটার। সো আমি চেষ্টা করতেছি ওই অ্যাঙ্গেলেই গ্রো করানোর। ইভেন তো আমি চাইলে মার্কেটিং করতে পারি বা আমি ডিজাইনিং করতে পারি, যেগুলো আমি চাই না, পছন্দ করি না অনেস্টলি। মার্কেটিং পছন্দ করি বাট ডিজাইনিং অত পছন্দ করি না। সো ওইটাই আমি আই থিঙ্ক এআই ট্যাগটাই আমি আগাতে চাইছি, আমি ওটা নিয়ে ফোকাস করতেছি। হতে পারে এখনও পুরোপুরি বোঝা যায় না, ইভেনচুয়ালি বোঝা যাবে যে আচ্ছা ও এআই নিয়ে কাজ করতেছে। অনেকটা ওয়ারুণ মাই টাইপে, ওয়ারুণ মাই কিন্তু এআই নিয়ে কাজ করে, কিন্তু ওর কিন্তু স্পেসিফিকলি কিছু করে না, কিন্তু অনেক কিছু করে ওরা, এক্স্যাক্টলি। হিউজ। হ্যাঁ, আমি এটা কেন জিজ্ঞেস করতেছি, বিকজ আমি একটু এই কনফিউশনে মাঝে মাঝে থাকি, বিকজ আমি টোটালি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে দৌড়াচ্ছি। আই ডোন্ট নো, আপনার সাথে আমার অফিসিয়ালি মানে সামনাসামনি কথা হচ্ছে এই প্রথমবার। আমি যেমন হোয়াট এভার আম ডুইং, আম জাস্ট পুটিং মাইসেলফ যে ঠিক আছে, তন্ময় মার্কেটিং, তন্ময় মার্কেটিং, তন্ময় মার্কেটিং, তন্ময় কন্টেন্ট, আম জাস্ট ট্রাইং টু পুট দ্যাট নেম বিগার, যত কিছু করতেছি। এবং আমি এখন কি টেকনিক্যাল জিনিসপত্রও কম বলি। যদি কেউ এই ভিডিওটা দেখছেন, আপনি যদি আমার 2024 সালের 25 সালের ভিডিও দেখেন, আমি ওখানে শুধু টিউটোরিয়াল বানাচ্ছি যে কিভাবে আসলে পেজ পোস্ট ফিচার ইউজ করতে হয়, কিভাবে মেটার এটা করতে হয়। তখন এটার কারণও আছে, কারণ আমি তখন অনেক কনজিউমও করতাম অনেক জিনিসপত্র। এখন লাস্ট আমি অনেক চেষ্টা করি যে আমি কত কম টেকনিক্যাল জিনিস বানাবো। এর কারণই হচ্ছে আমি দেখতে পাচ্ছি জিনিসপত্র অনেক ইজি হয়ে যাচ্ছে। এবং এখন আমি আমার রিয়েলাইজেশন ভাই, দোজ অফ ইউ আর ওয়াচিং যারা মার্কেটার, যে আস্তে আস্তে না আপনি যখন মানে আপনি কিভাবে বুঝবেন যে আপনি গ্রো করছেন, যখন দেখবেন যে আপনি অনেক বেশি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেছেন। ওয়েন ইউ আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং কাস্টমার রোড ম্যাপ বা কন্টেন্ট স্ট্র্যাটেজি কি হবে, কি বলা উচিত, স্টোরি টেলিং কেমন হবে, এটা আমি না বুঝতাম না। আগে আমার গোল ছিল যে হাউ টেকনিক্যাল আই ক্যান বি। যেমন কনভার্সন এপিআই এর একটা জিনিস আমি 2024 সালেও পারতাম না ভালো। আমি প্রচন্ড লেভেলে সাফার করতাম তখন যে আমি এটা কেন পারি না। তারপরে আমি বাংলাদেশের এমন কেউ নাই যার কোর্স আমি কিনি নাই ওই টাইমে। সো আমি তখন বোঝার চেষ্টা কিভাবে শিখবো এটা। এখন কিন্তু আমি এই কাজ করি না। এখন যদি আমি কোনো টেকনিক্যাল জিনিস নাও জানি, আই নো দ্যাট এআই ইজ দেয়ার টু হেল্প মি। এখন আমি আরো বেশি চেষ্টা করি কিভাবে আরো বেশি স্টোরি ব্র্যান্ড পড়া যায়, গ্যারিভি পড়া যায়, সেথ গোদিন পড়া যায়, কিভাবে ওদের ভিডিও দেখা যায়। সো এই জিনিস কি আপনার জন্য হয়েছে যে আপনি এখন যেমন যেটা আপনি অলরেডি বলছেন যে থিওরি, মানে হাউ মাচ ডু ইউ রেট থিওরি দ্যান টেকনিক্যাল স্কিল? এটা হচ্ছে আমার মেইন কোয়েশ্চেন। ব্রো এ আসার পর আমি সব কিছু, আমি কোনো বই টই কিছুই পড়ি না, মানে অনেক কম অনেক কম। আমি সব কিছুই আমি মোস্টলি জাস্ট এআইকে আস করি, এআই আনসার করে ওইটাই করি অনেস্টলি। আমি পুরো এআই এর কথায় চলি, এমন হয়ে গেছি। আর নিজে একটু মাথা খাটাই, বাকি পুরোটা এআই যেটা বলে ওরকমই হয়ে গেছে, ওরকমই। আমি জানি না এক্স্যাক্টলি এটার কী আনসার দিব। থিওরিটিক্যাল, আমার যদি কোশ্চেনটা আরেকটু বেটারভাবে করতে পারো, আই ডোন্ট নো এক্স্যাক্টলি কী আনসার দেবো। আমি বলতে চাচ্ছি, আগে যখন আমি ধরেন কাজ করতাম, যখন হাত পা অনেক ছোড়াছুড়ি করতাম, যখন আরো জুনিয়র ছিলাম, আমি তো অফিসিয়াল চাকরিতে জয়েন করছি 2020 সালে, তাও বাংলাদেশে একটা স্টার্ট আপে চাকরি করতাম। সো ওইখানে আমি অনেক জায়গায় বলছি, আপনি যদি আমার কোনো ভিডিও দেখেন, যে সকালে এসে ধরেন SMS লিখতেছি, আবার চলে গেছি ফেসবুক লাইভে সন্ধ্যার সময়, মাঝখানে যে আবার ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন করতেছি, আবার আজকে 26টা নতুন অ্যাড চালানো লাগবে তাও চালাচ্ছি, এরকম ছিল। মানে কোনো ঠিক ছিল না, কি শিখতেছি তাও বুঝতেছি না। যখন যা দরকার ভিডিও দেখে দেখে একপাশে শিখতাম। ডিভাইসও খুব বাজে অবস্থা ছিল। সেখান থেকে তখন আমার মনে হতো যে সাকসেস মিনস ওয়েন আই এম টেকনিক্যাল, আমি সব কিছু জানবো। তখন আমাদেরকে বেঞ্চমার্ক দেওয়া হচ্ছে, ইউ হ্যাভ টু নো সিকুয়াল থেকে ওয়্যার হাউসে ডেটা বের করতে হবে। সো আমি তখন নিজেকে 2-3 বছর ফেলিয়ার মনে করতাম, বিকজ আমি সিকুয়াল 3বার ফেল করছিলাম। আর সিকুয়াল যারা জানে না, এসকিউএল হচ্ছে ডেটাবেজের থেকে তথ্য কিভাবে বের করতে হয়। আমি কোয়েরি লিখতেই পারতাম না, আমি জাস্ট টেবিল কানেক্ট করতে পারতাম। এখন আমি তখন নিজের ফেলিয়ার মনে করতাম, বাট যত দিন গেছে না, আমি ইচ্ছা করে টেকনিক্যাল জিনিস থেকে বের হয়ে আসছি। আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য ভালো হয়েছে। তখনই এখন এআইটা বুম করছে, এই জন্য হুট করে দেখা গেছে যে লাস্ট 1 বছরে আমার পার্সোনাল গ্রোথটা অনেক বেটার হয়েছে। এই ওপেন ডান এজেন্সি, আমার কিছু মানুষ চেনা শুরু করছে। সো আপনার কাছে জিজ্ঞেস করতেছি যে আপনার কি মনে হয় যে এখন যত দিন যাচ্ছে, আর ইউ অলসো ট্রাইং টু ফোকাস অন থিওরিটিক্যাল জিনিস, যে কনসেপ্ট বেশি বোঝা, নাকি টেকনিক্যাল জিনিস আগের মতো, উইচ আই থিঙ্ক ইউ অলরেডি অ্যান্সার্ড। You are also like me. Okay, good answer. Good question. Good question. For technical part, AI is there. আমার কাছে so for technical part AI is there. আরেকটা জিনিস আমি যেটা প্রথমে বলছিলাম, স্কিল স্ট্যাক করাটা, ঠিক আছে। সো আমার কাছে মনে হয় যে অ্যাট সাম পয়েন্ট তোমার রিয়েলাইজ করতে হবে তোমার নেক্সট স্কিলটা কি, অ্যান্ড ওটা টেকনিক্যাল না মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে। আমি যদি আজকে একটা ওয়েবসাইট বানানো শিখে যাই আমার প্রোডাক্টের জন্য, তাহলে আমি একটা প্রোডাক্ট বানানো শিখে গেলাম, আমার অ্যাপটা বানাইছি, রাইট। সো আমি কি নেক্সট স্টেপ আমার শেখা উচিত যে আমি আরও অ্যাপটাকে কেমন বেটার করতে পারি, নাকি আমার অ্যাপটাকে আগে 10 জনকে পৌঁছানো, দ্যাট শুড বি দ্য নেক্সট স্কিল। 10 জনের থেকে ফিডব্যাক নেওয়ার পরে আবার আমার স্কিলটা হইতেছে যে আচ্ছা তুমি অ্যাপটাকে বেটার করতে পারো কীভাবে, তারপর আবার স্কিলটাকে আমি এখন 100 জনের কাছে কেমন পৌঁছাতে পারি, তারপর স্কিলটা হচ্ছে আমি আবার 1000 জনের কাছে। সো আই থিঙ্ক ওই নেক্সট স্কিলটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট।
ইউজুয়ালি যেটা আমরা করি না, অনেকেই করি না, আমরা একই জিনিসের মধ্যে লুপে থাকি যে আমি প্রোডাক্ট বেটার করতে পারি কেমনি, এটা টেকনিক্যাল আরও কী শিখতে পারি, আরও কী শিখতে পারি। আমিও এমন, আমি খালি শিখতেই থাকি। যেটা আর ডিস্ট্রিবিউশনের পার্টটা অ্যাপ্রোচ করা যেটা দরকার বেশি ওটা কম করি। আরও যদি করতাম তাহলে আমি আরও বড় হইতাম। আই থিঙ্ক তুমি যেটা সাকসেসের যদি মেট্রিক ধরি, আমার কাছে মেট্রিক একটাই মনে হয়, সেটা হচ্ছে যে আমার ইনপুটের জন্য আমি কত আউটপুট পাইতেছি। আমি যদি আজকে 10 ঘন্টা খাটতেছি, তারপর আমার মাসের শেষে টাকা আসতেছে না, তার মানে আমার ইনপুটের কোনো ভ্যালু নাই, ওই ইনপুটের কোনো ভ্যালু নাই, আই শুড ডু সামথিং এলস। ঠিক আছে, আমার যদি কম টাকা আসতেছে আই শুড ডু সামথিং এলস। সো আমার ইনপুটের তুলনায় আমার কত টাকা আসতেছে ঘুরে ফিরে, ওইটাই অ্যাকচুয়ালি মেট্রিকটা। বিকজ আউটপুট তো টাকাই, এই ক্ষেত্রে অ্যাটলিস্ট টাকাই, অনেক ক্ষেত্রে অন্য কিছু হতে পারে, এই ক্ষেত্রে অ্যাটলিস্ট টাকাই। সো যত টাকা আসতেছে আমি তত ভালো কাজ করতেছি, সিম্পল এজ দ্যাট। ভাই ডোন্ট ইউ থিঙ্ক বাংলাদেশের যারা এই এআই নিয়ে কাজ করে, ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, আমার মতো গ্রোথ মার্কেটিং নিয়ে কাজ করে, এরকম আগের জেনারেশন যেমন আইমান ভাইরা অলরেডি দে আর গন, তারা এখন কাজ করতেছে, গন মানে হচ্ছে দে আর ডুইং গুড, বাট তারা এখন রেগুলার ওই মোটিভেশন নিয়ে ভিডিও করে না। ফারহান ভাইরা, আয়মান ভাইরা, তার আগের জেনারেশনটা চলে গেছে। আমাদের জেনারেশনে ডোন্ট ইউ থিঙ্ক যে উই শুড হ্যাভ অলসো অফলাইন ইভেন্টস, মানে টাকা নিতে হবে সবার কাছ থেকে এটা না, কখনো কি এরকম মনে হয়েছে যে, আমি যেটা বলতেছি, ডু ইউ ক্রেভ অফলাইন ইন্টারাকশন উইথ পিপল, বা আপনার কি ভালো লাগে অফলাইনে জিনিসপত্র দেখাইতেছেন? একটা ফোটো মানে আমি বললাম তো আমার অত ভালো লাগে না। আমি খুব কয়েকটা মানুষের সাথে মিশি, কয়েকটা মানুষের সাথে টাইম স্পেন্ড করি, অনেক ভালো লাগে। আমার মতো মানুষই তো হয়। আমি অত মানুষের সাথে আই উডন্ট সে যে হেট করি কাউকে, আমি কাউকে হেট করি না, বাট আমার এত মানুষ না, আমি একটু অ্যাংশিয়াস টাইপের মানুষ। সো আমি একটু ওই টাইপের মানুষ, আমি কী করবো, ওইরকমই বড় হয়েছি। বাট আমি মানুষের সাথে কথা বলতে পারি ভালো, যখন আমার সাথে তুমি কথা বলবা সামনাসামনি, কেউ দেখা করবে, যদি অনেকের সাথে কথা বলতে, আমি কথা বলতে পারি, সবই পারি, কিন্তু ইচ্ছা করে না, দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে না পারার, একটা ইচ্ছা করে না। আমার লাইক না করলেও কোনো সমস্যা নেই, আমার আই ডোন্ট গিভ আ শিট, কিছু এসে যাবে না। বাট করলে ভালো, মানুষজন শিখতে পারবে বেশি, না। এটা ঠিক আছে। আমার ইচ্ছা আছে ওয়ান এজের ইভেন্টস করার, যেন মানুষকে শিখাইতে পারি আরো। সো হোপফুলি করবো, আপনি জাস্টিফাই করেন না, আই থিঙ্ক উই রিলেট, আমি আপনার সাথে রিলেট করতে পারতেছি, জাস্টিফাই করার দরকার নেই। আমি আপনার সাথে রিলেট করতে পারতেছি, বিকজ সেম থিং হ্যাপেন্স উইথ মি। অনেক এরকম ইভেন্ট, আমি বললাম না, আমি তো প্রথমেই বলেছি আমি এখন যশোরে আছি। আমার জন্য ঢাকাতে থাকা কিন্তু ইজ নট আ ভেরি বিগ ডিফিকাল্ট থিং, বাট ওই সেম কারণে যে আসলে ঢাকাতে থাকলে আমি, মানে ইনপুট ভার্সেস আউটপুট কি এমন উপকার হবে। এক হচ্ছে আমি নেটওয়ার্কিং করতে পারি, নেটওয়ার্কিং করে কি হবে, আই রেসপেক্ট এভরিওয়ান, সবার সাথে মানে ইনবক্সে আমি হয়তো ফার্স্ট মেসেজটা দিই, বাট আমার ওই জিনিসটা মনে হয়। লাস্ট কোয়েশ্চেন আজকের ভাই, হোয়াটস ইউর গোল ইন নেক্সট 2-3 ইয়ার্স, বা কখন আমরা পার্ট 2 করতে পারবো আমাদের এই সেশনের বা পডকাস্টের with some more updates? ব্রো ফার্স্টে আরেকটা জিনিস বলে রাখি, ইভেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, ইভেন্টের জিনিসটা হচ্ছে আমি বাংলাদেশে কয়েকটা ইভেন্টে গেছি, আমার পছন্দ হয় নাই, সেই এক্সপিরিয়েন্সটাই ভালো না, বুঝছো। যেমন একটা ছিল ফ্রিল্যান্সার্স অফ বাংলাদেশের একটা ইভেন্ট ছিল, একবার হয়েছিল আইসিসিবিতে, আমার আমার এক্সপিরিয়েন্স তত পছন্দ হয় নাই। আই ফিল লাইক ইটস ভেরি জেনারিক, মানুষকে এটা জেনারিক মানে অনেক জিনিস, নলেজটা অনেক জেনারিক, আমার জন্য অ্যাটলিস্ট অনেক জেনারিক হতে পারে। যে কিছু পারে না, ওকে যদি কিছু বলা হয় যে এইভাবে করে এইভাবে করো, দ্যাটস ফাইন। আমার জন্য জেনারিক, আমার জন্য মনে হয় না যে ভ্যালুয়েবল এনাফ। এটার কারণে আমি অফলাইন ইভেন্টস কি, আরেকটাও গেছিলাম, নাম মনে নেই, কয়েকটাই গেছি, 2-3টা আমার কখনো অত পছন্দ হয় না। ইনফ্যাক্ট আমি 2019-এর দিকে একটা অ্যাটেন্ড করছিলাম, ওই সময় ট্রেডিংয়ের একটা কনফারেন্স অ্যাটেন্ড করছিলাম, ওইটা অনেক ভালো ছিল, এইগুলোর তুলনায় অনেক বেটার। সো যদি কম্পেয়ার করি, ওটা একটু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ছিল, বাকি সব কিছু অত একটা ভালো না। অ্যান্ড লাস্টলি যদি এখন কোশ্চেনের আনসারটা করি, মাই গোল ইন নেক্সট 2-3 ইয়ার্স ইজ, আই এম স্টিল ফিগারিং আউট অনেস্টলি। আমি এই ব্র্যান্ডটাকে আরও গ্রো করতে চাই, ঠিক আছে, আমার আরশিলক ব্র্যান্ডটাকে অনেক গ্রো করতে চাই। কাজ করি না, অনেক লেজি, বাট করতে চাই। আমি চেষ্টা করতেছি আমার কন্টেন্টকে কত অটোমেট করা যায়। আমার নেক্সট 6 মান্থসের গোল হচ্ছে এটাই, আমি কত অটোমেট করতে পারি আমার কন্টেন্টকে, জানি আমার কম থাকা লাগে। অ্যান্ড আরেকটা জিনিস যদি কন্টেন্ট বাদে বলি, বিজনেসের ক্ষেত্রে আই উইল হোপফুলি ট্রাই টু গ্রো দ্য এজেন্সি বিট বেগার, লাইক লাগলে মানুষ হায়ার করে, আমি মানুষ হতো নাই, বাট মানুষ হায়ার করে আরও বড় করার চেষ্টা হচ্ছে। আমি অফলাইন যাওয়ার চেষ্টা করতেছি, অফিস নিছি, অফিস আছে, অফলাইন যাওয়ার চেষ্টা করতেছি। সো দ্যাটস দ্য নেক্সট গোল। সো আমার অফিস ছিল, অফিস আমি ছাড়ছি, আবার নতুন অফিস নিছি। আমার অফিস বাসার পাশে বনাইতেই ছিল, তারপর আমি 3-4 মাস হয়েছে ছাড়ছি, ছেড়ে এখন আবার বনশ্রীতে নিছি। সো ওখানে 6 মাস ছিল, তারপর আমরা ওখানে একটু সমস্যা করে ছাড়তে হয়েছে। সো 3-4 মাস গ্যাপ ছিল, রিমোটলি ছিলাম, আবার এখন বনশ্রীতে শিফট করতেছি। অ্যান্ড ওভারঅল আমার মনে হয় যে ওইটা বাদে আমার মনে হয় যে আই ওয়ানা বিল্ড আ প্রোডাক্ট, লাইক আমি অ্যাপ অলরেডি বিল্ড করছি, আই ডোন্ট নো এটা বড় হবে কিনা, বাট আই ওয়ানা গো টু দ্যাট রুট, যেটা প্রোডাক্ট বিল্ড করে আমি নিজেকে, আমার এটা একটা লাইফ অলওয়েজ গোল ছিল, কোন একটা প্রোডাক্ট বিল্ড করবো। এখন নেক্সট ফেসবুক বানাতে পারতেছি না, বাট কিছু একটা বানাবো।
So আমি ওই রুটে যত এআই ইজি করে দিছে, ঠিক আছে, আগে চিন্তা করতাম আচ্ছা কোডিং শিখতে হবে, এ করতে হবে, এখন যদি এআই ইজি করে দিছে এখন তো কোনো এক্সকিউজ নাই প্রোডাক্ট না বানানোর। So আপনি ওইটাই কি আর সিলিকন বলার। ভ্যালির অনেক ফ্যান? টিভি শো গিলফয়েল, হ্যাঁ অফকোর্স ব্রো, অফকোর্স, কে ফ্যান না bro? ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ইজ দ্য গাই যে ওই যে বারবার খালি ওর নামটা ভুলে গেলাম তো, দ্য মেইন ফাউন্ডার অফ পাইট পাইপার, দ্য মেইন ক্যারেক্টার অফ সিলিকন ভ্যালি। একটা ছিল ডিনেশ, একটা ছিল গিলফয়েল, আর যে মেইন ক্যারেক্টারটা ছিল যে অ্যাকচুয়ালি ওইটা বানায়। সো আই থিঙ্ক যাই ও না, অনেক জানি না। প্রোডাক্ট বিল্ডিং এর ব্যাপারে থাকে, নাম ভুলে গেছি। ওকে, আমি সারাক্ষণ আমার টুইটারে আমি খালি এগুলাই দেখি, বুঝছো, আমি টুইটারে খালি প্রোডাক্ট বিল্ডিং নিয়ে দেখি সারাক্ষণ, স্যাস নিয়ে দেখি, এআই নিয়ে দেখি, আর কিছু না, সারাদিন টুইটারেই কাটাই। আমার কাছে মনে হয় যে এই যে রিপল ইফেক্টটা অনেক কাজ করে, যে আপনি কোনো কিছু অ্যাচিভ করতে চান, আপনি যদি ওই টাইপের জিনিস অনেক বেশি কনজিউম করেন, অটোমেটিক্যালি না আপনি ওরকম হয়ে যান। এটা সেক্ষেত্রে যারা এরকম ভাইয়ের মতো বিল্ড করতে চান, আমার কাছে মনে হয় ইউ গাইস ক্যান চেক আউট দিস, খুবই ইন্টারেস্টিং। সিলিকন ভ্যালি পুরো সিরিজটা দেখবেন কিভাবে করে কাজ করে, এবং অনেক জিনিস যেগুলো এখন হচ্ছে দেখবেন যে ওগুলো ওখানে খুবই ফানি ওয়েতে জিনিসপত্র দেখাইছে। এটা খুবই মজার একটা জিনিস হবে। অ্যান্ড আর আজকে আমাদের পুরো পডকাস্ট থেকে আপনারা যদি কোনো জিনিস আরো জানতে চান, জাস্ট কমেন্টে জানাবেন। আমরা খুবই ক্যাজুয়ালি এই জিনিসটা করছি, অ্যান্ড আশা করতেছি ভেরি সুন প্রোডাক্টের ফার্স্ট আপনার গোল কত 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 পেইড মেম্বার হইলে আপনি মনে করবেন যে ঠিক আছে নাও সামথিং হ্যাপেন উইদিন, কোনো টার্গেট কি আছেন যেটা বলতে চান পাবলিকলি? কিসের ভাইয়া, কিসের? ওই অ্যাপের আপনার অ্যাপের ইয়েস। $10,000 per month. So I don't know, পুরো 3,000-4,000 মেম্বার অ্যাক্টিভ প্রিমিয়াম। ওকে, সো উই আর গোয়িং টু ডু অ্যানাদার ওয়ান ইন 6 months, সো তখন দেখা যাবে যে আমরা কত দূর যেতে পারি। ঠিক আছে, 6 মাসে তো থ্যাংক দেখি ইউ বুঝে এভরিওয়ান ফর লইছি, ওয়াচিং, ইনশাল্লাহ। অ্যান্ড ঠিক আছে ভাই, ইউ নেভার নো। ইনশাল্লাহ। সো দোজ অফ ইউ আর ওয়াচিং, আপনারা যদি আরো কারোর নাম বলেন, বিকজ আমি আসলে অনেক মানুষকে চিনি না ইন্ডাস্ট্রিতে, নাম বলেন কাদের সাথে আপনারা এরকম এআই এবং মার্কেটিং এগুলো নিয়ে কথাবার্তা জানতে চান, সেটা স্টুডিওতে হোক, স্টুডিও নাতে হোক, সেটা টিউটোরিয়াল হোক, এনিথিং ইজ ফাইন, কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।